আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। আজ 15 দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সাকিব বাসায় যাচ্ছি। বাসায় ঢোকার সাথে সাথে আব্বু বলল, তুই এ বাড়িতে ঢোকার সাহস পেলি কোথায়? কেন, আমি আমার আব্বুর বাসায় আসছি, এতে সাহসের কি আছে? কে তোর আব্বু? কেন, তুমি? আমি তোর আব্বু না। আর আমরা যদি তোর মা বাবা হতাম তাহলে তোর মা যে 15 দিন হাসপাতালে ছিল একটাবার খবর নিতিস, একটাবার তোর আম্মুর খবর নেওয়ার প্রয়োজন মনে করিসনি। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, যে ছিল সে আজ মারা গেছে। আমি আপুকে দেখি বললাম, আপু তুই কিছু বলবি না? দেখ আব্বু কি বলতেছে। ওই তুই আমাকে আপু বলবি না, শুনতে পাস নাই আমার ভাই মরে গেছে? আপু তুই এভাবে বলতে পারলি? বললাম না আমাকে আপু বলবি না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, আর কখনো তোর এই মুখ আমাদের দেখাবি না। আর যদি কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কোথায় যাব আমি আব্বু, কার কাছে যাব? তুই কোথায় যাবি তুই ভালো জানিস। আর কোথাও যাওয়ার জায়গা না থাকলে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করিস। ব্যাস, অনেক বলে ফেলেছেন আঙ্কেল। আমার বন্ধু কেউ না থাকলেও আমি আছি। কথা বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। তুই চুপ কর, ঠিক আছে আব্বু। ওহ সরি আব্বু বলার জন্য। আর কোনোদিনও তোমাদের সামনে আসবো না, যদি না খেয়ে মরে যাই তবুও না। ভালো থেকো আম্মু। শেষবারের মতো আম্মু ডাকলাম, ভুল হলে মাফ করে দিয়েন। এই বলে সাকিব সহ বাড়ি থেকে বেরিয়ে আসলাম। হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই এতক্ষণ কি হলো, তাই তো? তাহলে 1 মাস আগের ফ্ল্যাশব্যাকে চাই। আমি সালাফি, ইন্টার 2য় বর্ষে পড়ি। আমাদের পরিবারের 4 জন সদস্য, বাবা মা বড় আপু আর হতভাগ্য আমি। আমাদের মধ্যবিত্ত পরিবার। যাই হোক, গল্পে আসা যাক। আমার মা বাবা খুব ভালোবাসে আমাকে, কিন্তু বাবা আর আপু সবচেয়ে বেশি ভালোবাসে। মা যদিও ভালোবাসে তবুও সবসময় বকা দেয়, তাই ঘর থেকে বেশি বের হই না। একদিন হঠাৎ মা মাথা ঘুরে পড়ে যায়। তখন আমি আর আপু ছাড়া বাসায় কেউ ছিল না। তো মাকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলাম, আর চোখ দিয়ে অজুরে পানি পড়ছিল। অবশেষে 1 কিলোমিটার যাওয়ার পর ডাক্তার চেক করে যা বললেন তা শুনে দপাস করে বসে পড়লাম। ডাক্তার চেক করে কিছু টেস্ট দিয়ে বললেন, এই টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিয়ে আসুন। আচ্ছা। আধা ঘন্টা পর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, রোগীর অভিভাবক আমার কেবিনে আসুন। আমি আর আব্বু ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার বসতে বললেন, আব্বু বসলো, আমি দাঁড়িয়েছিলাম। এরপর ডাক্তার যা বললো তা শুনে আমি দপ করে চেয়ারে বসে পড়লাম, আর আমার চোখ দিয়ে অজুর দ্বারায় পানি পড়তে লাগলো। রোগীর কিডনি নষ্ট হয়ে গেছে। এসব কি বলছেন ডাক্তার? উনি আর কয়েকদিনের অতিথি মাত্র। অন্য কোনো উপায় নেই স্যার, যেভাবেই হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আপনি আমার স্ত্রীকে বাঁচান। আপনি শান্ত হন। একটা উপায় আছে, যদি 2 দিনের মধ্যে কিডনি পাওয়া যায় এবং রোগীর দেহে ডোনেট করা যায় তাহলে তিনি বাঁচবেন। আপনি কিডনির খোঁজ করুন স্যার, যত টাকা লাগে আমরা আপনাকে দেব, তবুও আপনি আমার মাকে বাঁচান। আচ্ছা আপনারা শান্ত হন, আমি দেখছি। আব্বু সহ ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। এসে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম, আর আব্বু নীরব দর্শকের মতো চোখের জল ফেলছে। এমন সময় বুঝতে পারলাম মা আমার মাথায় হাত বুলাচ্ছে। মাথা উঠাতেই মা বলল, কাঁদিস না বাবা। আর তুই কাঁদছিস কেন? সবার মা কি চিরকাল বেঁচে থাকে? আমি বুঝতে পারছি আমার কোনো বড় রোগ হয়েছে। তোরা কেউ কাঁদিস না, আর আমাকে মাফ করে দিস। এতদিন তোকে এত বকেছি, কিন্তু তুই বিশ্বাস কর, কোনো মা বাবা তাদের খারাপ চায় না। আমি মরে গেলে আমার জন্য দোয়া করিস বাবা। আমার কবরের পাশে কি একটু দোয়া করিস? না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। পাগল ছেলে, কেউ কি চিরকাল বাঁচে? একদিন তো সবাইকেই চলে যেতে হবে। আমার ডাক চলে এসেছে বাবা। না, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। পিছন থেকে আব্বু বলে উঠল, তারপর দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাব না। আচ্ছা তোরা এবার চুপ কর। এরপর আমি আব্বুকে মাকে জড়িয়ে ধরে বসে আছি, আর আব্বু কিছু খাবার আনতে গেল। আব্বু খাবার নিয়ে আসার পর আমি আম্মুকে খাইয়ে দিচ্ছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু বুঝতে পেরে বলল, আয় আমি তোকে খাইয়ে দেই। জীবনে আর সুযোগ পাবো কি না।
আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর যদি একবার এসব কথা বলো তাহলে তোমার হাতে কাবুই না। ঠিক আছে, আর বলবো না। আমি তো আর কারো মেয়ে না যে আমাকে খাইয়ে দেবে। আমার মেয়েটারে আয় তোকেও খাইয়ে দেই। খাওয়া শেষ করে আম্মু সহ একটু গল্প করলাম। আম্মু কোলে মাথা দিয়ে কিছুক্ষণ পর আসরের আজান দিল। আম্মুকে বলে নামাজে গেলাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতে লাগলাম, আল্লাহ তুমি তো রহিম রহমান, তুমি তো অন্তর্যামী, সবার মনের কথা তুমি জানো। আল্লাহ আমি তোমার এক পাপী বান্দা, তোমার দরবারে দুহাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ কি এমন পাপ করেছি যে আমার মাকে কেড়ে নিতে চাচ্ছ? আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমাকে নিয়ে নাও, তবু আমার মাকে সুস্থ করে দাও। এরপর আম্মুর কাছে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হচ্ছি, এমন সময় আব্বু ফোন করে যা বলল তা শুনে আমার হাত থেকে ফোন পড়ে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আব্বু ফোন করে বলল, তোর মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমি আর কিছু না বলে খুব দ্রুত হাসপাতালে চলে আসলাম। এতে দেখছি মায়ের অবস্থা ভালো না। আপু মায়ের পাশে বসে কাঁদছে, সাকিবও দেখছি কাঁদতেছে। আমি আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি ডাক্তারের কেবিনে গেলাম। সাকিবও আমার সাথে গেল। গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখনও আমার মায়ের অপারেশন এখনো হয়নি কেন? আর আমার মা এইরকম করছে কেন? সরি, আমার কিছুই করার নাই। আমরা সব জায়গায় কিডনি খোঁজ করেছি কিন্তু পাইনি। আপনার মা আর কিছুদিনের অতিথি মাত্র। আমি আর কিছু বলতে পারছিলাম না। সাকিবকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। সাকিব আমাকে ধরে কেবিনের বাইরে নিয়ে আসলো। কিছুক্ষণ পর আব্বু এসে কাঁদতে কাঁদতে বলল, তোর মা আর কিছু সময়ের অতিথি মাত্র, ডাক্তার সব আশা ছেড়ে দিয়েছে। যা তোর আম্মুর সাথে শেষবারের মতো কথা বলে আয়। আমি কিছুতেই মাকে কোথাও যেতে দিব না। আমি বেঁচে থাকতে আমার মাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। এই বলে ডাক্তারের কেবিনে দেখে আবার চড়তে লাগলাম। সাকিবও আমার সাথে গেল। আমি ডাক্তারের কেবিনে গিয়ে সরাসরি ডাক্তারকে বললাম, আমার মাকে বাঁচাতে কিডনির দরকার, তো আমি আমার মাকে কিডনি দেব। দরকার হলে আপনি আমার 2টা কিডনি নিয়ে নেন, তবু আমার মাকে বাঁচান। না, আমি ডাক্তার হয়ে এটা করতে পারি না। এতে আপনার জীবনের ঝুঁকি হতে পারে। সরি, আমি পারবো না। তুই কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে এটা করতে দেবো না। স্যার আপনি আমার দয়া করুন, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মুর জীবনের মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি। ডাক্তারের পা ধরে কাঁদতে কাঁদতে, ঠিক আছে, আপনি উঠুন। আমি আপনার একটা কিডনি নিতে পারবো, তবে যদি আপনার মায়ের সাথে ম্যাচ করে। ধন্যবাদ ডাক্তার, আমার আর মায়ের রক্তের গ্রুপ 1। আচ্ছা স্যার, একটা কথা দিতে হবে আমাকে। আমি যে কিডনি দিচ্ছি আপনি আমার মা বাবাকে বলবেন না। সাকিব আর ডাক্তার প্রথম রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ডাক্তারকে অপারেশনের প্রস্তুতি নিতে বললাম আর আব্বুকে জানাতে বললাম যে কিডনি পাওয়া গেছে। এরপর আমি মায়ের কাছে গেলাম। মায়ের কথা বলার কোনো শক্তি নেই। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও। এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমি বেঁচে থাকতে তোমাকে কিভাবে মরতে দিয়ে বলো? তুমি চিন্তা করিও না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক জায়গায় যেতে হবে। আব্বু রেখে বলল, এখন তোর মায়ের অপারেশন, আর তুই কোথায় যাবি? আমি কোনো জবাব না দিয়ে সাকিব সহ বাইরে বেরিয়ে আসলাম। এরপর সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত তোকে অনেক জ্বালিয়েছি রে, কষ্ট দিয়েছি। জানি না অপারেশন পর বাঁচবো কি না, পারলে মাফ করে দিস। ওই বেটা তুই কই যাবি? মেরে ফেলবো জানিস। কিছু সময় পর অপারেশন হলো। আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাক হয়েছে। এর কিছুক্ষণ পর আমাকে বেডে শিফট করা হলো। সাথে সাথে সাকিব দেখতে আসলো। ওকে মায়ের কথা জিজ্ঞাসা করায় ও বলল মা ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। কিছুদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো, কিন্তু বাসায় গেলাম না, যদি সবাই জানতে পেরে যায় এই ভয়ে। কিন্তু সাকিব দেখতে যেত, তাই ওর কাছেই আম্মুর খবর নিতাম। এর কয়েকদিন পর বাসায় যেতেই যা হলো আপনারা তো জানেন। এখন আসি বর্তমানে। সাকিব আমাকে নিয়ে তার বাসায় গেল। বাসার দরজা নক করতেই আন্টি দরজা খুলে দিল আর আমাকে দেখি যা বলল তা শুনে আর চোখে পানি আটকে রাখতে পারলাম না। আন্টি দরজা খুলে আমাকে দেখে মুখ গোমরা করে ফেললেন। আন্টিকে সালাম দিলাম, কোনো রকমভাবে সালামের জবাব দিলেন। এরপর সাকিব আমাকে নিয়ে তার ঘরের দিকে নিয়ে যেতে চাইলে আন্টি বললেন, সাকিব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সাকিব আমাকে তার ঘরের দিকে যেতে বলে আন্টির কাছে এগিয়ে যেতে আন্টি বলতে লাগলো, দিনে দিনে তোর সাহস বেশি হয়ে যাচ্ছে। কোন সাহসে তুই ওর মতো ছেলেকে এই বাড়িতে নিয়ে আসলি?
আম্মু চুপ করো, ও শুনতে পাবে। শুনতে পেলো তো কি হয়েছে? ওর সাথে ঘোরাঘুরি করে তুইও দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছিস। কোনোদিনও আবার জানি তুইও আমাকে ফেলে কোথাও চলে যাস। প্লিজ আম্মু এইসব বলা বন্ধ করো। কেন বন্ধ করব? যে ছেলে তার মাকে বাঁচা মরার অবস্থায় ফেলে চলে যায়, সেই ছেলেকে কখনো এই বাড়িতে থাকতে দিব না। আম্মু হয়তো তুমি ভুলে গেছো সালাফি আমাদের কত উপকার করেছে। আমি কিছু ভুলি নাই। যে ছেলে মা বাবার বিপদের সময় পাশে থাকে না, সে কখনোই ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আর এই ছেলের সাথে মিশবি না, আর আজকে ওকে এই বাসায় থেকে চলে যেতে বলবি। এটাই আমার শেষ কথা। কোনো অভদ্র কুলাঙ্গার ছেলের জন্য এই বাড়িতে জায়গা হবে না। ও যদি চলে যায় তো আমিও আর এই বাসায় থাকবো না। যে বাসায় আমার কলিজার বন্ধু থাকবে না, সেখানে আমিও থাকবো না। ওকে, তাহলে তোকে একজনকে বেছে নিতে হবে, হয় আমি না হয় সালাফি। ওরা যেখানে কথা বলছিল সাকিবের রুমটা বেশি দূরে ছিল না, তাই আমি সব শুনছিলাম আর চোখের পানি ফেলছিলাম। আন্টির বেছে নেওয়ার কথা শুনে তাড়াতাড়ি তাদের সামনে গিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বললাম, আমার জন্য তোমরা অশান্তি করিও না প্লিজ, আমি ওখানে চলে যাচ্ছি। যাবি তো যাও, এখনো কেন দাঁড়িয়ে আছো? আম্মু প্লিজ তুমি চুপ করো, আর তুই কোথাও যাবি না। চলে যাচ্ছি আন্টি, যদি কোনো ভুল করে থাকি তো মাফ করবেন। আমি চাই না দোস্ত আমার জন্য তোমাদের মধ্যে মনোমালিন্য হোক, আর আমি চাই না তুই আমার জন্য নিজের মাকে ফেলে চলে যাস। আজকের পর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না প্লিজ। এই তুই কি বলছিস? যা বলছি তাই করবে। এই বলে আমি ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। এরপর রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো কিছুই নিইনি, পকেটে সেরকম তো টাকা নাই। এদিকে গভীর রাতও হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে একটা চা আর একটা বিস্কুট খেলাম। সারাদিন কিছু খাই নাই, তাই খুব ক্ষুধা লাগছে। খেতে খেতে ভাবতে লাগলাম কিছু একটা করতে হবে। এরপর দোকানদারকে টাকা দিয়ে পকেটে দেখি মাত্র 20 টাকা। সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগলাম। কিছু দূর যেতে একটা ল্যাম্পপোস্ট, সেখানে বসে নিজের চোখের পানি ফেলতে লাগলাম। হঠাৎ কিছু দূর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা থেকে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ল্যাম্পপোস্টের নিচে বসে কাঁদছিলাম। এমন সময় কিছু দূর থেকে হঠাৎ চিৎকার শুনতে পেলাম। কাছে গিয়ে দেখলাম 3 জন লোক মুখে গামছা বেঁধে একজন রিক্সা চালকের কাছে জোর করে রিক্সা কেড়ে নিতে যাচ্ছে। রিক্সা চালক বয়স্ক হওয়ায় কিছুই করতে পারছে না, শুধু লোকগুলোর পা জড়িয়ে ধরে কান্না করছে। আমি এসব দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। লোকগুলোর কাছে গিয়ে বললাম, এই এখানে কি হচ্ছে? তাদের মধ্যে একজন বলল, এখানে কি হয় হোক, তোর কি? জীবন যদি বাঁচাতে চাস তো এখান থেকে চলে যা, না হলে এখানেই কেটে রেখে দিব। ওদের সবার হাতে দেখতে পেলাম দাঁড়ালো ছুরি। ওদের সাথে একাই লড়াই করতে পারবো না। পাশে দেখতে পেলাম একটা শক্ত লাঠি। ওটা হাতে নিয়ে বললাম, আয় দেখি তোদের কত সাহস। ওদের মধ্যে একজন ছুরি নিয়ে দৌড়ে এসে আঘাত করতে চাইলে রিক্সা চালক চাচা আমাকে সরিয়ে দেন এবং তার হাতে লেগে গিয়ে অনেকটা কেটে যায়। এসব দেখে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে লাঠি দিয়ে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটির মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো এবং অজ্ঞান হয়ে গেল। আর একজন এগিয়ে আসলে পায়ে আঘাত করি। এসব দেখে আরেকজন পালিয়ে যায়। এরপর দেখলাম চাচার হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। এরপর চাচাকে ওনার হাত চেপে ধরতে বলে ওনাকে রিক্সায় উঠালাম, সাথে চোর বাবাজিকেও, কারণ আম্মু বলতো মানুষের উপকার করা মহৎ গুণ। এরপর চাচা আর চোরটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করালাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন তাদের জন্য। আমার কাছে তো টাকা নেই, এখন কি করি? অবশেষে অনেক চিন্তা ভাবনার পর হাসপাতালের পাশে একটা ওষুধের দোকানে গিয়ে আমার হাতের মোবাইল ফোনটা বন্ধক রেখে ওষুধ কিনতে চাইলাম, কিন্তু দোকানদার বলল তারা নাকি এটা করতে পারবে না। অবশেষে অনেক বোঝানোর পর তারা ওষুধ দিল, কিন্তু মোবাইলটা নিয়ে রাখলো। দোকানদারের কাছে আরও কিছু টাকা নিলাম আর বললাম মোবাইলটা বিক্রি করে দিয়ে দেব। এরপর ওষুধ আর খাবার নিয়ে তাদের কাছে গেলাম। গিয়ে দেখি চোর বাবাজি ঘুমাচ্ছে আর চাচা বসে আছেন। চাচাকে গিয়ে একটু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এরপর চাচা বলল, তুমি কে বাবা? তোমার নাম কি? আমার নাম সালাফি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি না থাকলে আজ আমি সব হারিয়ে ফেলতাম, হয়তো জীবনটাও থাকতো না। তুমি আমার জন্য যা করলে একজন নিজের সন্তানও তা করে না। ধন্য তুমি, ধন্য তোমার বাবা মা। আমি আর কি করেছি চাচা? আমার জায়গায় যে কেউ থাকলে এসব করতো। তুমি কোথায় থাকো বাবা? তোমার বাবা মা কি করে? আমার বাড়িঘর কিছুই নেই চাচা, আর বাবা মা থেকেও মৃত। কি হয়েছে বাবা? আর তুমি কাঁদছো কেন? এরপর চাচাকে সব খুলে বললাম। চাচা সব কিছু শুনে কাঁদতে লাগলো। এরপর বলল,
কে বলছে তোমার কেউ নেই? আজ থেকে আমাকে বাবা বলতে পারবি না? আমার ছোট্ট বাড়িটাতে থাকতে পারবি না? এসব শুনে চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ কে যেন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পিছনে ঘুরে দেখি সেই চোর বাবাজি। সে কাঁদতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দে ভাই, আমি আর জীবনেও চুরি করব না। খারাপ কাজ করা ভালো না ভাই, এসব কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। এরপর তিনজন মিলে একটু গল্প করে আমি চাচার সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মোবাইলটা বিক্রি করে দোকানদারের টাকা পরিশোধ করে চাচা আর ভাইকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এরপর ভাইয়া বলল, ভাই, ছোট ভাই, আমার নাম সাব্বির আর আমার নাম্বার নিয়ে রাখ। কোথাও কোনো বিপদে পড়লে আমাকে শুধু একবার ডাকবি। এরপর ভাইয়াকে বিদায় দিয়ে চাচা সহ তার রিক্সা নিয়ে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। চাচা সহ তার বাড়ির কাছে আসতে না আসতে শুনি একটা মেয়ে কান্না করছে। আরও বাড়ির ভিতরেও বাইরে অনেক মানুষ। চাচা সহ বাড়িতে ঢুকতে মেয়েটি চাচাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং আরও জোরে কান্না করতে শুরু করলো। চাচাকে দেখে অনেকজনে অনেক কথা বলে চলে গেল আর আমি নীরব দর্শকের মতো চেয়ে আছি। এতক্ষণ পর্যন্ত মেয়েটি আমাকে লক্ষ্য করেনি। চাচা অনেক কিছু বলে মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে মেয়েটি কান্না থামায় এবং আমাকে দেখেই চাচাকে জিজ্ঞেস করে, বাবা, ইনি কে? ও সালাফি, ওর জন্যই আজ তোমার বাবা বেঁচে আছে মা। ও না থাকলে তোর বাবার যে কি হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। কেন বাবা, কি হয়েছে? এরপর চাচা রাতের সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমার নাম বলতে হবে এবং আমাকে ভাইয়া বলতে হবে। সরি ভাইয়া, আমার নাম সামিয়া আক্তার সিমি। খুব সুন্দর নাম তো তোমার। দেখতে হবে না কার বোনের নাম? ও তাই তো। আচ্ছা, চাচি কই? চাচির কথা বলতেই চাচা আর সিমির মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। তবুও চাচা বললেন, তোমার চাচি সিমিকে জন্ম দেওয়ার সময় আমাদের ছেড়ে উপরে চলে গেছে। এরপর একলা হাতে সিমিকে বড় করেছি। আমাকে মাফ করবেন চাচা, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। দেখলাম সিমির চোখ দিয়ে পানি পড়ছে, তাই ওর সামনে দাঁড়িয়ে দুহাতে কান ধরে বললাম, আমাকে মাফ করে দিবি না বোন? আমি না তোর ভাই? আমি মাফ করে দিছি ভাইয়া। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া। এই না হলে আমার বোন, তো আমাকে কি দাঁড়িয়ে রাখবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া, তুই যাস না। জানিস আমার অনেক ইচ্ছে হতো আমার যদি একটা ভাই থাকতো। সকলের ভাই যেমন সবাইকে আদর করে ভালোবাসে, সেরকম আমাকেও ভালোবাসতো, আদর করতো। কিন্তু কিছু করার ছিল না ভাইয়া। তাই মনের আশা মনেই রাখতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আজ মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে ভাইয়া। এরপর চাচা আর সিমি সহ অনেক গল্প করলাম। আপনাদের বলতে তো ভুলেই গেছে, ও এবার অষ্টম শ্রেণীতে। গল্প করতে করতে বিকাল হয়ে গেল। এরপর সিমি বলল, ভাইয়া তোরা গল্প কর, আমি রান্না বান্না করি। আজকে একসাথে সবাই মিলে খাবো। আমি কি আমার বোনটাকে একটু হেল্প করতে পারি? ভাইয়া তুই ওইসব পারিস, আর আমি থাকতে তুই কেন করতে যাবি বল? আমার বোন যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ভাইয়া, আয়। এরপর সিমি আর আমি মিলে রান্না করলাম। রান্না শেষে সবাই একসাথে খেয়ে নিলাম। খাওয়া শেষে সিমিকে একটু পড়া বুঝিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তোর প্রাইভেট পড়ার দরকার নাই। রাতে চাচার সাথে আলোচনা করে রাখলাম, কাল থেকে আমি রিক্সা চালাবো। প্রথমে চাচা রাজি হতে না চাইলেও পরে আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। এরপর সবাই শুয়ে পড়ি। একটি ঘর আর একটি চৌকি থেকে সিমি চৌকিতে আর চাচার সহ আমি মাটিতে শুয়ে পড়লাম। রাতে বাবা মায়ের কথা মনে পড়তেই দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আমার রিক্সা নিয়ে বেরোবার কথা শুনে সিমি খুব সকালে রান্না করেছে। সকালে খাওয়া করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু স্ট্যান্ডে গিয়ে আরেক ঝামেলা, কেউ রিক্সা লাগাতে দেয় না। কথায় আছে, জোর যার মূল্য তার। কি করবো কিছু মাথায় ঢুকছে না। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকতেছে। পিছনে ঘুরে দিকে সাব্বির ভাই। এরপর সাব্বির ভাই বলল, কি হয়েছে? সাব্বির ভাইকে সব খুলে বললাম। এরপর সাব্বির ভাই বলল, আয় তো, কোন বাপের বেটা তোকে বাধা দেয়? এরপর আর কেউ কোনো কিছু বলার সুযোগ পেল না। প্রথম দিনই যাই হোক ভালোই গেল। 450 টাকা রোজগার করলাম। এরপর কি কিছু বাজার করলাম এবং সিমির জন্য চকলেট কিনে বাড়িতে আসলাম। বাজারগুলো সিমির হাতে দিলাম। এরপর সিমি ফ্রেশ হয়ে আসতে বলল। গোসল করে গড়ে বসে আছি। হঠাৎ সিমি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, এই পাগলি, কাঁদছিস কেন?
জানিস ভাইয়া, আজ অব্দি আমাকে এত চকলেট কেউ দেয়নি। দূর পাগলি, এখন থেকে তোর ভাই দেবে। আচ্ছা, খুব ক্ষুধা লাগছে, তুই নিজ হাতে খাইয়ে দিবি বোন। এরপর সিমি নিজ হাতে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। এরপর চাচার হাতে বাকি টাকা তুলে দিলাম। চাচা নিতে চাচ্ছিল না, কিন্তু জোর করে দিলাম। এভাবে 1 মাস চলে গেল। একদিন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, আই রিক্সা যাবে? মেয়েটির কণ্ঠ চেনা চেনা লাগছিল, তাই কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটিকে দেখতেই আমি অবাক, কারণ মেয়েটি আর কেউ না, সে ছিল আমার ভালোবাসা, আমার লিমা। লিমাকে দেখে মনটা খারাপ হয়ে গেল, মুখে কোনো কথাই ফুটছে না, যেন নিস্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু বলার আগেই লিমা রিক্সায় উঠে পড়লো আর একটা ঠিকানায় যেতে বলল। তাকে খুব স্বাভাবিক লাগছিল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারছিলাম না। চোখের অশ্রু যেন কোনো কথাই মানছে না। অবশেষে তার দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। লিমা স্বাভাবিকভাবে একটা 500 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, এই নিন ভাড়া। তার মুখে আপনি শুনে যেন কলেজাটা ছেড়ে যাচ্ছিল। তবুও স্বাভাবিকভাবে বললাম, তোমাকে ভাড়া দিতে হবে না। হঠাৎ লিমা আমাকে অবাক করে দিয়ে টাস টাস করে দুটো চড় মেরে বলতে লাগলো, ওই ছোট লোকের বাচ্চা, আমাকে তুমি করে বলার অধিকার তুই কই পাইলি? তোর মতো বেইমানের মুখে আমার নামও নিবি না। কেন? আমার মুখে তোমার নাম শুনলে কি কোনো সমস্যা হবে? একদিন তো তুমি বলেছিলে আমার মুখে নাকি তোমার লিমার একটা শুনতে। লিমার কিছু বলতে না দিয়ে আবার ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, হ্যাঁ, অনেক সমস্যা আছে। তোর মুখটা দেখতো আমার ঘৃণা লাগে। আর তুই যে লিমাকে ভালোবাসতি, সে মরে গেছে। আর কখনো আমার নাম তোর মুখেও নিবি না। আর এই নে টাকা, যার জন্য একটা নিরীহ মেয়েকে কাঁদিয়েছিস। লিমার চেহারায় শুধু আমার প্রতি ঘৃণাই দেখতে পাচ্ছিলাম। তার কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছিল, তবুও শান্ত হয়ে বললাম, লাগবে না, রেখে দিন। চিন্তা করিস না, তোর যা ভাড়া তার থেকে বেশি দিয়েছি। তোর মতো ছোট লোকদের প্রতি আমার একটু দয়া হয়। আর এই টাকা তোর বেঁচে থাকতে কাজে না লাগলেও মরার জন্য বিষ কিনে খাস। তবুও এই চেহারা আমাকে আর দেখাস না। মনে আছে একদিন আপনি বলেছিলেন যেন আমি মরণের কথা না বলি, আর আজকে আপনি আমাকে মরতে বলছেন? হ্যাঁ, বলতেছি। বলে টাকাটা চুড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। পিছন থেকে আমি বললাম, ঠিক আছে, আপনার কথা রাখবো। তুই মরলেও আমার কিচ্ছু যায় আসে না, বরং তোর মতো বেইমানের মরাই দরকার। বলে খাটতে খাটতে চলে গেল। কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থেকে চোখের অস্ত্রগুলো জড়ালাম আর টাকাটা কুড়িয়ে সিদ্ধান্ত নিলাম লিমার কথাই রাখবো। তার চলে যাওয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর চোখের জল ফেললাম। মন খারাপ থাকায় আর কোথাও গেলাম না। রিক্সা নিয়ে সোজা একটা দোকানে গিয়ে বিষ নিয়ে বাসায় চলে আসলাম। পাশে আসতে সিমি এসে সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমার চকলেট কই? সরি রে বোন, তোর জন্য চকলেট আনতে ভুলে গেছি। সিমি অভিমান করে বলল, সব কিছুই তোমার মনে থাকে, শুধু আমার চকলেটের কথা ছাড়া। কারো আনতে হবে না চকলেট। আমি আবার কারো কেউ হই নাকি? যাও, আমি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আরই। এসব কথা শুনে চাচা রুম থেকে বলে উঠলেন, এই সিমি, তোর ভাইয়া অনেক ক্লান্ত, ওকে আর জ্বালাস না, ওকে একটু বিশ্রাম নিতে দে। এই কথা শুনে সিমি আমার সামনে থেকে চলে গেল। ওর অভিমানে আমার মনটাও আরো খারাপ হয়ে গেল। এরপর হাত মুখ দিয়ে গড়ে গিয়ে দেখি চাচার শরীরটা একটু অসুস্থ আর সিমি রান্না করছে। তাই সিমিকে বলে চাচার জন্য ওষুধ আনতে গেলাম। ফিরে এসে চাচাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তারপর সিমি বলল, আয় ভাইয়া, খেয়ে নি। আমার খিদে নাই বোন, তুই খেয়ে নে। আমার কথা শুনে সিমি রাগ করে গিয়ে শুয়ে পড়লো। আমি আর কিছু বললাম না, শুধু লিমার বলা কথাগুলো ভাবছিলাম আর দু চোখ দিয়ে জল পড়ছিল। গভীর রাতে উঠে বিষের বোতলটা হাতে নিলাম। এরপর সিমির মাথার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর একটা চিঠি লিখলাম, আমাকে মাফ করে দিস বোন আমার। আমি তোর ভালো ভাইয়া হতে পারলাম না, আমি তোর ভাইয়ের অভাব পূরণ করতে পারলাম না। হয়তো তুইও অন্যদের মতো আমাকে বেঈমান বিশ্বাসঘাতক ভাববি, কিন্তু আমার আর কিছু করার নেই রে। এই অবহেলাময় জীবন নিয়ে আর চলতে পারছি না রে। তাই আজ তোদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি রে বোন। কাল সকালে হয়তো আমাকে আর জীবিত দেখবি না। সবার মতো তুইও আমাকে বেঈমান ভাবিস না রে বোন। প্লিজ আমার জন্য একটু দোয়া করিস রে বোন। তুই ছাড়া তো এখন আমার জন্য দোয়া করার কেউ নেই। পরিশেষে একটা কথাই বলবো, তোর এই স্বার্থপর ভাইটাকে মাফ করে দিস। এরপর সিমির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর একটা নির্জন জায়গায় চলে আসলাম। জায়গাটা বাড়ি থেকে একটু দূরে। সেখানে এসে লিমার বলা কথাগুলো মনে করতে লাগলাম আর দু চোখ দিয়ে অশ্রু জড়াতে লাগলাম আর বলতে লাগলাম, আমি বিশ্বাসঘাতক নই, আমি বেঈমান নই, আমি স্বার্থপর নই। এসব বলে চিৎকার দিতে লাগলাম আর বলতে লাগলাম, হে রহমান, হে রহিম, তুমি তো সবার মনের খবর জানো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ?
বাবা মা থেকেও আজ আমি এতিম। বাবা মা থেকেও আজ আমি তাদেরকে বাবা মা বলে ডাকতে পারি না। তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। অবশেষে একটা বোন দিলে, আর সেই বোনকেও রেখে চলে যেতে হচ্ছে তোমার কাছে। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সুস্থ রাখিও, তাদেরকে কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ, তুমি আমার বোনটাকেও সহি সালামতে রাখিও, ওকে ধৈর্য ধরার তৌফিক দান করিও, আর সবশেষে এই অবহেলিত ছেলেটাকে মাফ করে দিও। এই বলে সেখানে বসে কাঁদতে থাকলাম। অন্যদিকে হঠাৎ সিমি ঘুম থেকে উঠে পড়ে আর নিচে দেখে আমি নাই। তখন ভাবে হয়তো আমি বাইরে গেছি, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাকে দেখতে না পেয়ে বিছানার দিকে উঠে পড়ে। উঠতেই মাথার কাছে চিঠিটা পায়, আর চিঠিটা পেয়ে ভাইয়া বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আর কান্না শুনে চাচা উঠে যায়। সিমি চাচাকে বলে, বাবা ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে, বাবা তুমি আমার ভাইয়াকে এনে দাও। তখন চাচা সিমিকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, এর চেয়ে আমরা ওকে খুঁজি, চল। এরপর চাচা আর সিমি আমাকে খুঁজতে বের হয়। তারা আমাকে অনেক জায়গায় খোঁজে কিন্তু পায় না। আর এদিকে আমি বিষের বোতল খুলে শুধু মুখে দেব, এমন সময় কেউ এসে আমার হাত থেকে বিষের বোতল ফেলে দিয়ে জড়িয়ে ধরে। আমি তো অবাক। চাচা সিমিকে নিয়ে অনেক জায়গায় আমাকে খোঁজে কিন্তু কোথাও পায় না। সিমি খুব কান্না করছিল আর বলছিল, ভাইয়া আমার জন্যই চলে গেছে। আমি যদি ভাইয়ার কাছে চকলেট না চাইতাম, ভাইয়ার ওপরে অভিমান না করতাম, তাহলে ভাইয়া আমাকে ছেড়ে যেত না। সব কিছুর জন্য আমি তাই। ভাইয়া আমি আর চকলেট চাইবো না, আমি আর তোমার উপরে রাগ করব না, তবুও তুমি ফিরে আসো। তুমি ছাড়া আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ভাইয়া তুই ফিরে আয়। চাচা সিমিকে অনেক বলে বোঝাচ্ছে, কিন্তু সিমি কোনো কথাই শুনছে না, কান্না করে যাচ্ছে। হঠাৎ সিমির মনে পড়ে যায় আমার অনেক দূরে চলে যাওয়ার কথা। সিমি কান্না করতে করতে ভাবতে থাকে কোথায় এমন জায়গা আছে যেখানে আমি যেতে পারি। হঠাৎ ওর মনে পড়ে যায় বস্তির পাশে ঝুপঝাড়ের কথা। সিমি হঠাৎ বসা থেকে উঠে দৌড়াতে লাগলো। চাচাও সিমিকে ডাকতে ডাকতে ওর পিছনে ছুটতে লাগলো। সিমি সেখানে পৌঁছে থেকে আমি বিষের বোতলের ডাকনা খুলে মুখে দিতে যাচ্ছি। সিমি দৌড়ে গিয়ে আমার হাত থেকে বিষের বোতলটা ফেলে দেয়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, তুই কি করতে যাচ্ছিলি ভাইয়া? তুই একটাবারও ভাবলি না তোর বোনটার কথা? একটাবারও ভাবলি না তুই চলে গেলে তোর বোনটার কি হবে? শুধু একটু অভিমান করেছি বলে তুই আমাকে এতটা শাস্তি দিতে যাচ্ছিলিস ভাইয়া? তুই এত স্বার্থপর ভাইয়া, নিজের বোন হলে এমন করতে পারতিস? এসব বলছিল আর কান্না করছিল। কান্না করতে করতে আমার বুকের কাপড় ভিজে যাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, সাথে কাঁদছিলাম। হঠাৎ সিমি আমাকে জড়িয়ে উঠে পড়ে এবং হাঁটতে থাকে বাইরের রাস্তা ধরে। চাচা আমার কাছে আসলো আর বলল, তোমাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি বাবা, আমরা অনেক ভয় পেয়েছিলাম বাবা, মেয়েটা অনেক কষ্ট পাইছে। মাফ করবেন চাচা। এরপর চাচা সহ সবাই চলে আসলাম। ভাগ্য ভালো যে ওরা কেউ এখনো আসল কারণ বুঝতে পারে নাই। বাসায় এসে দেখি সিমি বিছানায় শুয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত ভুলিয়ে দিতে দিতে বললাম, আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে মাফ করে দে, আর জীবনে এরকম ভুল হবে না। মাফ করবি না তোর ভাইকে? এই দেখ আমি খান ধরছি, প্লিজ কথা বল আমার সাথে। তুই তো জানিস তোর সাথে কথা না বলে তোর ভাই থাকতে পারে না। আমি কারো বোন না, তাই আমার পাশে কাউকে বসে কাঁদতে হবে না। যে আমার কথা ভাবে না সে যেখানে খুশি যেতে পারে। আচ্ছা আমি তোর ভাই না তো? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না, ভালো থাকিস। এই বলে ওর পাশ থেকে উঠে আসতে চাইলে সিমি আমার হাত শক্ত করে ধরে চাচাকে উদ্দেশ্য করে বলে, এই ঘর থেকে কেউ যদি বাহির হয় তার কিন্তু খবর আছে আব্বু, পা ভেঙে রেখে দেবো। তোরা ভাই বোনের মাঝে আমি নাই, তোরা যা পারিস কর। চাচা রুম থেকে বাইর হতেই সিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দিস ভাইয়া, আমি আর জীবনেও চকলেট খেতে চাবো না, কখনো তোর উপরে রাগ করবো না, তবুও তুই আমাকে ছেড়ে যাস না ভাইয়া, প্লিজ। দূর পাগলি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। দেখ তোর ভাইয়া তোর পাশে আছে। ভাই বোনের মান অভিমান শেষ হলে খেয়ে নে। এই বলে চাচা পেটে ভাত এনে দিল। আমি সিমিকে খাওয়াই দিলাম। খাওয়া শেষে আমি চাচার কাছে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন আবার রিক্সা নিয়ে বের হলাম। এমন সময় একটা ছেলে ডাক দিল। লক্ষ্য করলাম ছেলেটার সাথে একটা মেয়েও আছে। ছেলেটির কাছে গিয়ে আমি অবাক, কারণ ছেলেটি হলো লিমার বড় ভাই, নাম মামুন। চলে আসতে চাইলাম, কিন্তু মামুন ভাইয়ের ডাকে আর ফিরে যেতে পারলাম না। কাছে যেতেই মামুন ভাই যেন কেমন করে তাকালো। মেয়েটি বলল, অমুক ঠিকানায় যাবে। যাবে না কেন? এইসব ছোট লোক তো যাওয়ার জন্য রিক্সা চালায়। অবশেষে তারা রিক্সায় উঠে পড়লো। একসময় মামুন ভাই বলল, জানো জুই, কিছু কিছু ছোট লোক বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়।
কোথায় তুমি এমন ছোট লোক দেখলে? এই ধরো, এমন ছোট লোক আমাদের আশেপাশেও থাকতে পারে। ও, আমি কিছু বললাম না। তাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলাম। মামুন ভাই রিক্সা থেকে নেমে একটা 100 টাকার নোট আমার মুখের উপর ছুঁড়ে চলে গেল। আমি কিছু না ভেবে টাকাটা নিয়ে চলে আসলাম। রাতে রিক্সা নিয়ে হাসপাতালের সামনে দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি একটা ছেলে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে কাঁদছে। রিক্সা থামিয়ে তার কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই আমার দিকে ফিরে তাকালো। তাকে দেখে আমি অবাক হয়ে বললাম, সাকিব তুই? হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড সাকিব। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দোস্ত, আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। এখন অপারেশন করতে 3 ব্যাগ ওর নেগেটিভ রক্তের প্রয়োজন। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। তুই একটা কিছু কর দোস্ত, নাহলে মাকে বাঁচাতে পারবো না। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই রে। চিন্তা করিস না, আমি কিছু একটা করছি, ফোনটা দে। নে ধর, কিছু একটা কর দোস্ত। এরপর আমার সিমটা সাকিবের মোবাইলে ঢুকিয়ে সাব্বির ভাইকে কল দিলাম। কল দিয়ে রক্তদাতার খোঁজ নিতে বললাম এবং 30 মিনিটের মধ্যে হাসপাতালে আসতে বললাম। যেই কথা সেই কাজ। সাব্বির ভাই 3টা ছেলেকে নিয়ে এসেছে। 3টা ছেলের থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষে অপারেশন শুরু হলো। আমি বাসায় চাচার ফোনে কল দিয়ে বললাম যে আমি একটা সমস্যায় পড়েছি, বাসায় যেতে দেরি হবে। দীর্ঘ 45 মিনিট পর অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে পড়ল। অপারেশন সাকসেসফুল, রোগী এখন বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর আন্টিকে বেডে শিফট করা হলো। সাকিব আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি বলে যে ধন্যবাদ দেবো ভাষায় খুঁজে পাচ্ছি না। আমার মা, যিনি তোকে অপমান করে বাসা থেকে বাহির করে দিয়েছিলেন, তার জীবন আজ তুই বাঁচালি। আর আমি কিনা তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর কোনোদিন খোঁজটাও নিলাম না। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। দূর পাগল, আমি কিছু মনে করিনি। আমার কপালে এসবই লেখা ছিল। তুই বরং আন্টির কাছে যা, আর এই নে তোর ফোন। আমি চললাম রে, ভালো থাকিস। সাকিব আমার হাত চেপে ধরে বলল, কই যাচ্ছিস তুই? মায়ের সাথে কথা বলে যা। আচ্ছা, তুই এখনো মাকে ক্ষমা করতে পারিস নাই, তাই না? আর কোথা থাকিস সেটাও তো বললি না। না রে ভাই, আন্টি আমাকে দেখলে রাগ করবে, আর আমার কারোর ওপর রাগ নেই। এসব আমার কপালের দোষ। আর আমি বস্তিতে থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এসব বলে সাকিবকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসলাম রিক্সা নিয়ে। সিমির জন্য কিছু চকলেট নিলাম, নিয়ে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি সিমি ঘুমায়নি, জেগে আছে। সিমিকে চকলেটগুলো দিলাম। এরপর সিমিকে নিয়ে খাইতে বসলাম। সিমি এক প্লেটে ভাত নিয়েছে, আমাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রিক্সা নিয়ে বের হচ্ছিলাম, তখন চাচা বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলেন চাচা। আমার ঔষধ শেষ বাবা, যদি আসার সময় কিছু ঔষধ নিয়ে আসতে। ইনশাল্লাহ নিয়ে আসবো। এই বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরের প্রচণ্ড রোদে, বেশি প্যাসেঞ্জার নাই, তাই ভাবলাম চাচার ওষুধটা নিয়ে আসি। যেই বাবা সেই কাজ। দোকানে ওষুধ নিয়ে পিছনে ফিরে তাকাতেই আমি শক খেলাম। আমার আপু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক সময় এইভাবে তাকিয়েছিলাম তার দিকে, কতক্ষণ তাকিয়েছিলাম মনে নাই। হঠাৎ আপু বলল, এই অসভ্য বেদব, পথ ছাড়েন। আব্বু আম্মু কেমন আছে রে? মুখ ফসকে বেরিয়ে গেছে। আপু টাস টাস করে 2টা চড় দিয়ে বলতে লাগলো, তোর ওই মুখে আমার বাবা মায়ের নাম নেওয়া সাহস হয় কি করে? তুই আমাদের কাছে মৃত, তাই আর জীবনেও আমার বাবা মাকে বাবা মা বলে ডাকবি না। উৎসুক জনতা চেয়ে আছে আমাদের দিকে। এক সময় একজন লোক বলে উঠল, কি হয়েছে আপা? এই বেয়াদবটা কিছু বলছে নাকি? আমাকে খারাপ ইশারা করেছে। আমি আপুর কথা শুনে অবাক। এটা কি বললো আপু? তারপর আর কি, সবাই মিলে গণদুলাই দিল। আর আপু চেয়ে চেয়ে দেখে মজা নিল। মারের চেয়ে আপুর কথাটা বুকে বেশি আঘাত করছে। আর কিছু বলার নেই, মারকে বাসে আসলাম। সিমা আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো। হাত পায়ে কেটে যাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিল। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রিক্সা চালিয়ে রাতে বাসে আসলাম। এসে দেখি একটা গাড়ি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকটা কেমন যেন করে উঠলো, তাই তাড়াতাড়ি বাড়ির ভিতরে গেলাম। রিক্সা চালিয়ে বাসে এসে দেখি একটা কার দাঁড়িয়ে আছে। কিছু একটা ভেবে তাড়াতাড়ি বাসায় ঢুকলাম। ঢুকে যা দেখলাম তা দেখে তো আমি অবাক। দেখলাম সাকিব আর আন্টি এসেছে। সাকিব আমাকে দেখা মাত্রই আমাকে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। তো হঠাৎ করে এখানে কেন? কেন আসতে পারি না নাকি? সে কথা বলিনি। এই গরিবের বাড়িতে আসছিস, আমার তো তোদের মতো বসতে দেওয়ার আসবাবপত্র নাই। কোথায় এখন তোদের বসতে দিই বল? তার কোনো প্রয়োজন নেই দোস্ত। তারপর সিমিকে ডেকে বললাম নাস্তা খাওয়াইছে কিনা। সিমি নাকি তাদের নাস্তা করে খাওয়াইছে। তাই আর বেশি কথা বাড়ালাম না। সাকিব বলল, চল দোস্ত, বাজার করতে যাব আজ 2 বন্ধু। আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা খেয়ে যাব।
কি আর করার, সাকিবকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। এতক্ষণ আন্টি আমার দিকে শুধু চেয়েছিল, কথা বলার সাহস পাচ্ছিল না। বাজারে গিয়ে অনেক বাজার করে ছাড়লাম। সাকিব টাকা দিতে চাইলো কিন্তু দিতে দেই নাই। কি করে দিতে দেই বলেন? তারা আমার মেহমান, তাদেরকে খাইয়ে আবার তাদের কাছে কিভাবে টাকা নেই? গরিব হতে পারি কিন্তু এতটাও ভিখারি না। বাজার করে বাসা নিয়ে আসলাম। বাসে এসে সাকিব বলল, আজকে সবার ছুটি, আমি আর সালাফি রান্না করব আজকে। কি আর করার, দুজনেই রান্না করতে শুরু করলাম। সিমি আমাদের হেল্প করতেছে। মাঝে মাঝে দেখি সাকিব আর সিমি একে অপরের দিকে চেয়ে আছে, কিন্তু আমার জন্য ভালো করে তাকাতে পারছে না। আমি কিছু বললাম না। এতক্ষণে আন্টি অনেকবার দেখতেছে আমার দিকে চেয়ে আছে, তাই আর বসে থাকলাম না। আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। নিচের দিকে চেয়ে বলল, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। এরপর আন্টি যা করলো আমি তো অবাক। আন্টি আমার হাত ধরে বলতে লাগলেন, বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। দূর আন্টি, কিছু বলেন না। খুলহাঙ্গারের কাছে মাফ চাচ্ছেন, এতে তো আপনার পাপ হবে। বাবা আমাকে আর লজ্জা দিও না, আমি খুবই অনুতপ্ত বাবা। আমি তো তোমার মায়ের মতো, মা মনে করে কি ক্ষমা করা যায় না? মাও বলতেছেন আবার ছেলের কাছে ক্ষমা চাচ্ছেন, এতে আমার পাপ বাড়ছে না? এই কথা বলার সাথে সাথে আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অন্যদিকে সিমি ও সাকিবের কথোপকথন। তোমার নাম কি? সামিয়া আক্তার সিমি। কোন ক্লাসে পড়ো? জেএসসি পরীক্ষার্থী। ও মা, তুমি তো পিচ্ছি কিন্তু দেখতে মাশাআল্লাহ। ধুর কি যে বলেন। এই বলে সিমি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সাথে সাকিব ও আন্টি বলল, আমি তোমার বিষয়ে সব জানি সালাফি। আপনাকে কে বলল? সাকিব। সাকিবের দিকে গরম চোখ করে তাকাতি ও মাথা নিচু করে বলল, সরি দোস্ত, সেদিনের মায়ের অপমান আমি সহ্য করতে পারি নাই, তাই মায়ের ভুল ভাঙাতেই সব বলে দিছি। বাবা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত আন্টি? আর তুমি রিক্সা চালাবে না, আমাদের কোম্পানিতে চাকরি করবে। করোনা করছেন? আমি না তোমার মায়ের মতো, এটা একটা মায়ের উপহার হিসেবে গ্রহণ করো বাবা। ও যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আমরা না খেয়েই চলে যাবো আম্মু। চাচা ও সিমি অনেক রিকোয়েস্ট করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সাকিব আর আন্টি চলে গেল। পরের দিন থেকে চাকরির জীবন শুরু। এভাবেই দিনকাল চলতে থাকলো। কিছুদিন পর একদিন রাতে চাচা আমাকে আর সিমিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি যদি মরে যাই তাহলে তুমি আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখো, ওকে কষ্ট পেতে দিও না বাবা। আমি মরে গেলে ওর এই দুনিয়ায় আপন বলে কেউ থাকবে না বাবা। ওকে একটু দেখে রাখো, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিও। ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা শুনে সিমি কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, তুমি কোথাও যাবে না বাবা, আমাকে ছেড়ে কোথাও না। পাগলি মেয়ে বলে কি? আমি কথা দিচ্ছি চাচা, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ওকে রক্ষা করবো চাচা। এবার শান্তিতে মরতে পারবো বাবা। সিমি কেঁদেই যাচ্ছে। ও অবশেষে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে চাচাকে ডাক দিলাম নামাজের জন্য, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই চাচার গায়ে হাত রাখলাম, দেখলাম গা খুবই ঠান্ডা হয়ে গেছে। একটু জাঁকি দিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি চমকে গেলাম আর তাড়াতাড়ি করে নাড়ি চেক করলাম। নাড়ি চেক করে আমি যেন গায়ের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম আর চোখ দিয়ে অজুর দ্বারায় পানি পড়তে লাগলো। হ্যাঁ, চাচা আর এই দুনিয়ায় নেই, আমাদের এতিম করে দিয়ে চলে গেছেন পরপারে। আমি চাচার মাথা পর্যন্ত টাকা দিয়ে কোনো রকমে উঠে সিমির কাছে গিয়ে ওকে ডাক দিলাম। ও ততক্ষণে উঠে বলল, কি হয়েছে ভাইয়া, এত সকালে ডাকছিস কেন? কিছু লাগবে? বোন আমাকে একটা কথা দিবি? কি কথা ভাইয়া? আগে কথা দে। আচ্ছা কথা দিলাম, এবার বলো। আমি কিংবা আমাদের মধ্যে কেউ যদি পরপারে চলে যায় তুই একদমই কাঁদবি না। কথাগুলো বলতে বলতে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, এই কথা বলার জন্য এত সকালে ডাকছো? আর বাবা কেন এখনো উঠে নাই? নামাজে যাবে না নাকি? এই বলে সিমি চাচাকে ডাকতে যেতে লাগলো। আমি ওর এক হাত চেপে ধরলাম। ও বলল, কি হলো ভাইয়া, তোর কি মন খারাপ? দাঁড়া আগে বাবাকে ডেকে দিই, তারপর তোর মাথায় তেল মালিশ করে দিব। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে বুকে নিয়ে ওজোর দ্বারায় কাঁদতে লাগলাম। সিমি অনেকবার জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে ভাইয়া, বল আমাকে বল, না হলে কিন্তু এবার আমিও কেঁদে দিব। বোন চাচার আমাদের মাঝে নেই রে, চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের এতিম বানিয়ে চলে গেছে। সিমি যেন এর জন্য মোটো প্রস্তুত ছিল না। সে বলল, কি বলছিস সেসব ভাইয়া? তোর কোথাও ভুল হচ্ছে, তুই দাঁড়া, আমি বাবাকে ডাকলে দেখিস ঠিক উঠবে। এই বলে সিমি আমাকে ছাড়িয়ে চাচার কাছে গেল। চাচার মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
বাবা, ও বাবা, উঠো, আজান হয়েছে, নামাজে যাবে না তুমি? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাবা, তাহলে আজ কেন এরকম করে শুয়ে আছো? ও বাবা, ওঠো না, দেখো তোমার মেয়ে ডাকছে, দেখো ভাইয়া কত কান্না করছে। তুমি কি আমাদের উপরে অভিমান করেছো বাবা? দেখো বাবা, এরকম করে থেকো না, কিন্তু আমার কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুমি এটা কিভাবে করতে পারলে বাবা? আমাদের এদিন করে দিয়ে চলে গেলে। দেখ ভাইয়া, বাবা আমার সাথে কথা বলছে না বাবা, ও বাবা। চিৎকার করে ডাকতে লাগলো। আমার কিছু করার নেই, কান্না করা ছাড়া। ইতিমধ্যে আশেপাশে মানুষরা এসে ভিড় জমিয়ে ফেলছে, সবার চোখে পানি। হঠাৎ সিমি বাবা বলে ডাকতে ডাকতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে নিলাম নিজের বুকে, কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। লোকজন চাচার গোসলের ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন সাকিব এলো, এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। চাচাকে গোসল দেওয়া শেষ হচ্ছে, কিন্তু এখনও সিমির জ্ঞান ফিরে নাই। সিমির মাথা আমার কোলে নিয়ে বসে আছি আর চোখের পানি ফেলছি। একসময় সিমির জ্ঞান ফিরল। ও আর কান্না করছে না, শুধু আমাকে আস্তে আস্তে জড়িয়ে ধরে আছে। চাচাকে সাজানো হয়ে গেল। সিমিকে ধরে শেষবারের মতো চাচাকে দেখাতে নিয়ে গেলাম। ও শুধু চাচাকে দেখে চাচার মুখে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভাই আমাকে নিয়ে চল। সিমিকে ঘরে নিয়ে এসে বললাম, লক্ষ্মী বোন, কাঁদিস না, আমি শুধু যাবো আর আসবো। সিমি শুধু গাড় নাড়ালো। এরপর চাচাকে কবরস্থ করে খুব দ্রুত বাসায় আসলাম। এসে দিকে সিমি অন্য পাশ হয়ে আনমনে বসে আছে। আমি গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও আবার আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। আমি বুঝলাম ও খুব ভয় পেয়েছে। সিমি বলল, ভাইয়া, বাবা তো আমাকে একদিনও ছেড়ে থাকতে পারে না, তাহলে ওইখানে একাই কিভাবে থাকবে রে ভাইয়া? এ বলে কাঁদতে লাগলো। আর সাকিব আমাদের এইভাবে দেখে ওর চোখ দিয়েও অজুরে দাঁড়ায় পানি পড়ছে। এইভাবেই সন্ধ্যা হয়ে গেল। সাকিব খাবারের প্লেট আমার কাছে নিয়ে এসে বলল, কিছু হলেও খেয়ে নে দোস্ত, না খেলে শরীর খারাপ করবে। আর তুই না খেলে সিমিও তো খাবে না দোস্ত। খাবো না রে ভাই, তুই আমাকে জোর করিস না। হঠাৎ সিমি উঠে আমাকে ছাড়িয়ে খাবারের প্লেট হাতে নিয়ে এক লুকমা খাবার আমার মুখের কাছে ধরে বলল, খেয়ে নে ভাইয়া, দেখ আমি তো কাঁদছি না, তাহলে তুই কেন কাঁদছিস? আমরা কাঁদবো না ভাইয়া, আমার কোনো দুঃখ নেই ভাইয়া। বাবা চলে গেছে তো কি হয়েছে, তোর মতো একটা ভাইয়া তো রেখে গেছে, এতেই আমি খুশি ভাইয়া। আমি আর কথা বাড়ালাম না, খেতে লাগলাম আর সিমিকেও খাইয়ে দিতে লাগলাম। আর সাকিব আমাদের দিকে তাকিয়ে আছে। ওকেও কাছে ডেকে নিলাম আর খাইয়ে দিলাম। আজ রাতে সাকিব ওর বাসায় যায় নাই। খাওয়া শেষে সিমি সে আগের মতো করে আমাকে জড়িয়ে নিয়ে বলল, ভাইয়া, বাবার কত অভিমান, তাই না? আচ্ছা, তুইও আবার কোনোদিন আমাকে রেখে বাবার মতো অভিমান করে চলে যাবি না তো? তোকে ছেড়ে আমি কোথাও যাব না আপু। আপু, তুই ছাড়া আমার আর কি আছে বল? আমি বুঝি কারো কেউ না। ভালো ভালো। ওর কথায় মুচকি হাসলাম। রাতে সিমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, আমার এক সাইডে আর সাকিব অন্য সাইডে। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। 4 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত। অফিস, সিমি আর আমার বুকের হাজারো কষ্ট নিয়ে চলছে আমার জীবন। আর হ্যাঁ, আমি একটা বাড়ি আর একটা গাড়ি কিনেছি। সেখানে শুধু সিমি আর আমি থাকি। এতদিনে লিমা আর আপুর সাথে অনেকবার দেখা আছে, প্রতিবারই অপমান ছাড়া কিছুই পাইনি। আজ সিমি বায়না ধরেছে শপিং করবে। ওকে নিয়ে শপিং মলে গিয়ে শপিং করলাম। বুঝতে তো পারছেন, মেয়ে মানুষের শপিং। সাকিবও আসছে আমাদের সাথে। শপিং শেষে বাইরে আসতেই এমন কাউকে দেখবো আশা করিনি। আমি, সিমি আর সাকিব শপিং মল থেকে বাইরে হচ্ছিলাম। এমন সময় সামনে দেখলাম লিমা। শুধু লিমা না, ওর সাথে একটা ছেলেও। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস লিমা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেন, কি ভেবেছিস কোনো বেইমানের বেইমানিতে মরে যাব? আরে ধুর, কি বলছিস? যা বলছি ঠিকই তো বলছি। আর এই যে দেখছিস, আবির আমার উডবি হাজব্যান্ড। তার কথাটা শুনে খুব খারাপ লাগলো। লিমা আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কত মেয়ের জীবন নষ্ট করবি? অনেক তো হলো, এবার থাম। দেখছি নতুন কাউকে জুটিও ফেলেছিস। বাহ বাহ বাহ। সিমিকে দেখিয়ে বলল, লিমা প্লিজ থামো। কি থামবো? হ্যাঁ, তোর মতো ছেলের জন্য আমার মুখে আর অন্য কোনো ভাষা আসে না রে। তোর মতো ছেলেদের তো ওই একই কাজ, একজনকে কাঁদিয়ে চলে যাওয়া, মেয়েদের জীবন নষ্ট করা। আচ্ছা, ওই মেয়েটার কি এমন আছে যা আমার মাঝে নেই? আমাকে বলতিস, তোর বেশ্যা হয়ে থাকতাম, নিজেকে সঁপে দিতাম তোর এই নোংরামিতে। আর এই যে মেয়ে, একে বিশ্বাস করিস না। কোনোদিন আবার তোরও সর্বোচ্চ লুটে নিয়ে অন্যজনের পিছনে ছুটবে। ক্যারেক্টারলেস কোথাকার। কথা শেষ না হতেই লিমার গালে সজোরে 2টা তাপ্পড় পড়ে। আপনারা ভাবতেছেন কে দিছে? এই তো, হ্যাঁ, সাকিব লিমাকে তাপ্পড় মেরে বলতে লাগলো, আমার বন্ধুকে নিয়ে আর একটা কথাও বলবি না। আমার বন্ধু তোকে ধোকা দেয়নি, বরং তুই দিয়েছিস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হওয়ার পেছনে তোরও অবদান কম না। এই যে দেখছিস ছেলেটাকে, আজ 5 বছর মা বাবা থেকে বিচ্ছিন্ন, এজন্য তুইও দায়ী। আর এই মেয়েটা ওর একমাত্র বোন,
তাই কথা বললে ভেবে চিনতে বলবি। আপনি কে আমি জানি না আপু, কিন্তু একটা কথাই বলবো, আমার ভাইয়ের ঠকবাজ না, চরিত্রহীন না। আমার ভাইয়ের মতো ছেলে লাখে একটা মিলে। লিমার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি নাকি ওর শরীরকে ভালোবেসেছিলাম, আমাকে ওর চরিত্রহীন ভাবতে পারলো। এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। লিমা সালাফি বলে দৌড়ে আমার কাছে যেতে চাইলে সাকিব ওকে আটকে দেয়। সিমি আমার মাথা খুলে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া, এই ভাইয়া, কি হলো তোর? আমার দিকে তাকা ভাইয়া, কথা বল আমার সাথে। আবার লিমা আমার কাছে আসতে চাইলে সাকিব ওকে আটকে দিয়ে বলে, খবরদার, তুই আমার বন্ধুকে ছুবি না। আমার বন্ধুর জন্য আমরা আছি, আর ওর কাছ থেকে দূরে থাকবি। এরপর সাকিব গাড়ি থেকে দ্রুত পানির বোতল নিয়ে আসে আর আমার মুখে পানির জাফরা দিতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরতে সিমি আমার সমস্ত মুখে চুমুতে ভরিয়ে দিয়ে জড়িয়ে ধরে। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক, যে লিমার চোখে পানি। এরপর সিমি আর সাকিব আমাকে দড়িয়ে ওঠায়। আমি হাতের ইশারায় লিমাকে কাছে ডাকলাম। ও খুব দ্রুত আমার কাছে আসে। ওকে বললাম, কোনো অপরাধ করে থাকলে মাফ করে দিয়েন, আর দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুন্দর হোক। এই বলে সাকিব আর সিমি আমাকে গাড়িতে উঠালো। কিছুক্ষণের মধ্যে বাসে আসলাম। এভাবে কিছু দিন কেটে গেল। ইদানিং শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না, খুব অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো। যেই বাবা সেই কাজ, চলে গেলাম ডাক্তারের চেম্বারে ঢুকে দেখি একটা ছোটো মেয়ে খেলতেছে। ডাক্তারকে জিজ্ঞেস করে, বললো ওটা নাকি ওনার মেয়ে। মেয়েটার চোখে কেমন জানি মায়া আছে। ডাক্তার জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমার সব সমস্যার কথা শুনে উনি বললেন, আপনার কি কিডনির কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা খুলে বলুন। ডাক্তারের জোরাজুরিতে শেষে সব বললাম। উনি কিছু টেস্ট দিলেন। আমি চেম্বার থেকে বেরিয়ে দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে গেলাম। টেস্টগুলো করালাম, এখনও রিপোর্ট দেয় নাই। বসে আছি রিপোর্টের অপেক্ষায়। হঠাৎ দেখলাম লিমা কেন জানি আমার দিকে আসতেছে, হয়তো আবার অপমান করবে। তাই আমি মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। লিমা আমার কাছে এসে অনেকক্ষণ কথা বলতেছে না। আমি ঘুরে তাকাচ্ছি না। হঠাৎ লিমা বলে উঠলো, কেমন আছো এখন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি বরং আপনার নতুন সংসারের দিকে মন দেন। আর এখানে কেন আপনি? বাবার রিপোর্ট নিতে আসছিলাম। আর আমাকে আপনি করে বলছো কেন? আর কেনই বা উল্টো দিকে ঘুরে আছো? আমাকে কি তোমার মুখটা দেখাবার সুযোগও দিবে না? না, আমার মতো পাপের মুখ দেখলে আপনার পাপ হবে। ঠিক, আপনি চলে যান। একথা বলা লিমা দৌড়ে চলে গেল। একটু দৌড়ে আবিরকে দেখলাম। ওর কাছে গিয়ে বললাম, পাগলিটাকে দেখে রাখিস ভাই, কোনো কষ্ট দিস না। এই বলে রিপোর্ট আনতে গেলাম। অন্যদিকে আপু ডাক্তারের চেম্বারে ঢুকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটা আসছিল কেন? আরে বলো না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, আবার একটা কিডনি নাই। আপু অবাক হয়ে বলল, কিভাবে? ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার মাকে একটা কিডনি দিয়েছিল। এমন সন্তান কয়জনের হয় বলো? আপু এই কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়লো আর কাঁদতে লাগলো। ডাক্তার দ্রুত আবুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি ওর কাছে যাব, আমাকে ওর কাছে নিয়ে চলো। কেন, ও তোমার কি হয়? ও আমার কলিজার টুকরা ভাই হয়। আমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। তুমি চিন্তা করো না, ওর রিপোর্ট নিয়ে আসতেছে। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখলাম আপু চেয়ারে বসে আছে আর কাঁদতেছে। আমি সেদিকে না থেকে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আপু এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বুঝতে পারি নাই। আমি তোকে অনেক অপমান করেছি, এমনকি মানুষের কাছে তোকে খারাপ পর্যন্ত বানিয়েছি। আমাকে মাফ করে দে ভাই। এই কি করছেন? নোংরা মানুষের গায়ে হাত দিলে আপনার হাত অপরিষ্কার হবে। লোকে দেখলে কি বলবে বলেন? ভাই আমাকে মাফ করে দে। আপনি বলতে পারেন সেসব অপমান, কিন্তু আমি না। আমি কোনোদিন আপনাদেরকে মাফ করবো না, মরে গেলেও না। এখন আপনি যেতে পারেন। আপু কান্না করতে করতে বেরিয়ে গেল। ডাক্তার আমার কাছে এসে বলল, একবার কি ক্ষমা করা যায় না? না। আর আপনি ওনার হয়ে ওকালতি করছেন কেন? কারণ আমি তোমার দোলাভাই আর ও তোমার ভাগ্নি। বোনের সাথে সম্পর্ক আর দুলা ভাই? ডাক্তার, সরি রনি ভাইয়া আর কিছু না বলে রিপোর্টগুলো দেখাতে লাগলেন আর আমি রিমিকে আদর করতে লাগলাম। অনেকক্ষণ পর রনি ভাইয়া আমার কাছে আসলেন। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। তিনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন কথা বলল যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ রনি ভাই এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, কি হয়েছে ভাইয়া? তুই এতদিন কোথায় ট্রিটমেন্ট করেছিস? করাই নাই। এটা তুই কি করছিস ভাই? কেন, কি হয়েছে? খুলে বল আমাকে। তোর এটা
কিডনি ড্যামেজ হয়ে গেছে? বলেই কাঁদতে লাগলো। আমি আশ্চর্যের শেষ সীমানে পৌঁছে গেলাম। দুপোটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ল, কিন্তু কিছুটা খুশিও হলাম। আর এই অবহেলাময় জীবন ভালো লাগছে না। এবার এর একটা ইতি চাই। আমি রনি ভাইকে বললাম, আমার হাতে আর কতদিন সময় আছে ভাইয়া? এভাবে বলিস না ভাই, আমরা তোর কিছু হতে দেব না। মিথ্যা সান্ত্বনা না দিয়ে বলো, আর কতদিন আছে আমার হাতে ভাইয়া? বড় জোর 1 মাস, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর কিছু হতে দেব না। আমার জন্য আর কারো কিছু করতে হবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আগে আমার গা ছুঁয়ে প্রমিস করো। আচ্ছা, এই করলাম, এবার বলো। এইসবের কিছুই তুমি আপু কিংবা কাউকে বলবে না। না, এটা আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিছো, আর তুমি যদি কথা না রাখো তাহলে কিন্তু আমি সবার থেকে নিজেকে আড়াল করে নেব। আচ্ছা, তুই যা বলবি তাই হবে, কিন্তু এরকম করিস না ভাই। আর তোর আপুকে মাফ করে দে, তোর জন্য অনেক কান্না করে জানিস, কিছু বলতে পারি না আমি। আচ্ছা, দেখা যাবে। আর অনেকক্ষণ রনি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া অনেক উপদেশ দিল কিভাবে চলতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার সেই প্রিয় জায়গা, সেই নদীর পাড়ে চলে এলাম। সেখানে এসে লিমার নাম্বার চাইলাম সাকিবের কাছে ফোন করে, কিন্তু দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পর দিল। তারপর তাকে ফোন দিলাম, সে আমাকে চিনতে পারে নাই। পরিচয় না দিতেই ওকে সেই চিরচেনা নদীর পাড়ে আসতে বললাম আবিরকে নিয়ে। আমি নদীর দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে অজুর দ্বারায় পানি পড়তেছে। হঠাৎ কে যেন পিছন থেকে জড়িয়ে ধরল। আমি চোখের পানি মুছে ওর দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই, লিমায় জড়িয়ে ধরেছে। এরপর ও বলল, হঠাৎ করে এখানে আসতে বললে, কিছু হয়েছে কি? আচ্ছা লিমা, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? নিজের চাইতেও বেশি। হঠাৎ এ কথা বলছো কেন? তোমার ভালোবাসার কসম করে আমাকে একটা কথা দিবে? আচ্ছা, কথা দিলাম। কি কথা বলো? তুমি আবিরকে বিয়ে করে নাও, আর 1 মাসের মধ্যে। কি পারবে তো? কথা দিছো কিন্তু। তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলো, তবুও হে কথা বলো না। অনেক ভালোবাসি তোমায়। একবার অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছি। জানি না ভাইয়া যেসব বলেছে সেসব সত্যি কিনা। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। আর পারছি না আমি তোমায় বিহীন থাকতে। প্লিজ, তুমি আমাকে আর পর করে দিও না। এবার যদি করে দাও তো আমি মরেই যাব। প্লিজ, তুমি এরকম করো না আমায়। তা আর সম্ভব না লিমা। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরেই যাব। কিছু করার নেই। আর আমার হবু বউ এখন প্রেগনেন্ট, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা বলতে টাস টাস করে দুটো চোর দিয়ে বলতে লাগলো। কি বললি? তোর হবু বউ প্রেগনেন্ট? ছোট লোক কোথাকার। আমি তোকে ভালো ভেবেছিলাম, এত অপরাধের পরও তোকে মাফ করে দিয়েছিলাম, আর তুই এসব বলতেছিস? ভাবছিলাম তোকে আপন করে নেব, কিন্তু না, তোর মতো চরিত্রহীনকে ভালোবাসা যায় না। আর কি বললি যেন? বিয়ে? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে করে তোকে দেখিয়ে দিব। তোর এই নোংরা মুখ আর কোনোদিন আমাকে দেখাবি না। জানি না আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এইসব বলে সে চলে যেতে লাগলো। আবির আমার কাছে এসে বলল, আপনি মিথ্যা বলতেছেন ভাইয়া, আমি জানি, কিন্তু কেন মিথ্যা বলতেছেন জানি না, আর জানতেও চাই না। কিন্তু একটা কথা, লিমা আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও মরে যাবে। বাকিটা এখন আপনার ইচ্ছে। এই বলে সে চলে গেল আর আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। লিমা এইসব একেবারে বিশ্বাস করে নিল। কিভাবে পারলো সে? একটাবারও ভেবে দেখলো না যে ওর সালাফি এসব করতে পারে না? তবে একটু খুশিও হলাম এই ভেবে যে ও ভালো থাকবে। ওখানে বসে থাকলাম এই ভেবে যে মনটা যদি একটু ভালো হয়। সন্ধ্যা হয়ে এলো, সেখানেই বসে আছি। হঠাৎ দেখি সাকিব কল দিছে। কল রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ করি নাই। এখন রাত 8টা বাজে, সেখানেই বসে আছি। পিছন থেকে গাড়ি কারো হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, সাকিব এসেছে। দ্বার হতেই খাদু খাদু হয়ে বলল, বাড়ি যাবে না নাকি এখানেই বসে থাকবি সারা রাত আর নিজের কষ্টগুলোকে আড়াল করবি আমাদের থেকে?
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর পারছি না রে, আর পারছি না সহ্য করতে, আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে। আর একদম কাঁদবি না, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আগে বাসায় চল। দুজনে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দিয়ে চুপ করলাম। তারপর সোফার দিকে তাকাতেই তো আমি অবাক। হ্যাঁ, আমার বাবা মা বোন আর রনি ভাই আসছে। বাবা মাকে দেখে মুখটা অন্যদিকে করে নিলাম। এরপর মা আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো, কিন্তু আমি ধরিনি। মাকে ছাড়িয়ে আবার মুখটা অন্য পাশে করলাম যাতে কেউ আমার মুখ দেখতে না পারে। এরপর মা বলল, এরকম কেন করছিস বাবা? আমরা অনেক বড় ভুল করে ফেলছি, তুই আমাদের মাফ করে দে। অনেক আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। আর কেউ একজন বলেছিল আমার মুখ দেখালে নাকি তাদের মরা মুখ দেখতে হবে। আপনারা আর কেউ একজন জনসমুদ্রে বলছিল আমি নাকি তাকে খারাপ কিছু ইঙ্গিত করছি। তাই আপনারা আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন। সিমি, ওনাদের খাবারের ব্যবস্থা কর। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রীতিমতো পালিয়ে আসলাম। রুমে এসে অনেক কান্না করলাম আর বলতে লাগলাম, আমাকে মাফ করে দিও তোমরা। আমার এই অল্প সময়ের জীবনে আর কাউকে চড়াতে চাই না। অন্যদিকে সাকিব, আচ্ছা কি বললো সালাফি? কেউ কে জনসমুদ্রে অপবাদ দিছে? আপু কাঁদতে কাঁদতে বলল, আমি তুমি এটা কিভাবে পারলে নিজের ভাইকে সবার সামনে ছোট করতে? ব্যাস, আপনাদের নাটক শেষ হলে এবার আসতে পারেন। অনেক কিছু বলেছেন আপনারা, আর কিছু শুনতে চাই না। জানেন আন্টি, আমার ভাইয়া একদিনও খাটে ঘুমায় না, ফ্লোরে ঘুমায়। আর বললে বলে যে খাটে নাকি ঘুম আসে না। কিন্তু আজ বুঝলাম ভাইয়া কেন খাটে ঘুমায় না। আর আপনারা সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছেন। জানেন, সেদিন মার খেয়েও আপনার কথা একবারও বলে নেই আপু। বলেছে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা মা আপু আর কিছুক্ষণ কান্না করে চলে গেল। কিছুদিন থেকে লক্ষ্য করতেছি সাকিব কেন জানি আর বাসায় আসছে না। আবার সিমও কেন জানি মন মরা হয়ে থাকে। রাতে বাসায় এসে সিমিকে ডাক দিলাম। ও এসে আমার পাশে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া? আচ্ছা তোর কি হয়েছে বলতো? আর সাকিব কেন এখন আসে না? তোদের কি হয়েছে সত্যি করে বলবি? সিমি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা তোমাকে জানাইনি ভাইয়া, আমাকে মাফ করে দাও। কয়েকদিন আগেও ও এসে বলল ও নাকি স্বপ্নে দেখেছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য তুমি কোথাও হারিয়ে যাচ্ছ। তাই আমাকেও অ্যাভয়েড করতেছে। আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে ভাইয়া। দুর্ভাগ্যি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও সিমি জড়িয়ে ধরে কাঁদতে আসে। এক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আমার বেডে। এরপর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পরদিন অফিসে গিয়ে আমার কেবিনে বসে আছি। সাকিব আমার কেবিনে ঢুকে যা বলল তা শুনে আমি কাঁদতে লাগলাম। সাকিব আমার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল, সালাফি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। আমি কালকের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। কেন? এমনি, দেশে আর ভালো লাগছে না। এটাই কারণ নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। কার জন্য যাচ্ছিস? একথা বলার সাথে সাথে সাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। নিজের অজান্তেই সিমিকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলে তোর পা পর্যন্ত ধরে সিমিকে ভিক্ষা চাইতাম, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তুই অনেক দূরে চলে যাচ্ছিস, তোর নিজেকে ধরে রাখতে পারি নাই। লাগবে না আমার ভালোবাসা, আমার বন্ধু থাকলেই যথেষ্ট। আর ও চোখের সামনে থাকলে ভুলতে পারো না রে, তাই চলে যাচ্ছি। আর তুই থেকেও যদি আমি চলে যাই তোদের থেকে অনেক দূরে, তখন কি করবি? মানে? কিছু না, আয় আমার সাথে। এই বলে সাকিবকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে থেকে সিমি বেলকনিতে দাঁড়িয়ে আছে আনমনে। ওকে ডাকতেই ও আমার সামনে আসলো। সাকিবকে দেখে চোখ নামিয়ে নিল। সাকিবের দৃষ্টিও নিচের দিকে। এরপর সাকিবকে সিমির কাছে নিয়ে এসে সিমিকে সাকিবের হাতে তুলে দিয়ে বললাম, সাকিব তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার কলেজা, আমার বোনটাকে দেখে রাখিস। ওকে কোনো কষ্ট পেতে দিস না। বাবা মা মরা বোন আমার জীবনে অনেক কষ্ট পাইছে, আমি না থাকলে ওকে আগলে রাখিস। এই কথা বলতে সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই কোথায় যাবি? কোথাও যেতে পারবি না আমাকে ছেড়ে। তুই যেখানে যাবি আমাকেও নিয়ে যাবি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাইয়া। দূর পাগলি কোথাকার, আমিও কি তোকে ছাড়া থাকতে পারি বল? এভাবে 2 দিন কেটে গেল। এখন সিমি আর সাকিব চুটিয়ে প্রেম করছে। একদিন রাতে খুব খারাপ লাগছিল। সিমিকে ডাক দিলাম, কিন্তু ও সাকিবের সাথে কথা বলে ব্যস্ত। একসময় কষ্ট সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। কিছু সময় পর সিমি সাকিবের কল কেটে দিয়ে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসে। রনি ভাই চেক করতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরে আসে। রনি ভাইকে জিজ্ঞেস করলাম, আর কতদিন ভাইয়া? রনি ভাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়।
বুঝে গেলাম আর বেশি দিন নাই। অন্যদিকে সাকিব সিমির কাছে সব শুনে টাস টাস করে চর মেরে দিয়ে বলে, তোমার জন্য আজ আমার ভাইকে আমি হারাতে বসছিলাম। লাগবে না আর তোকে আমার সারা জীবনে আমার বন্ধুই যথেষ্ট। এই বলে সাকিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। সিমি কেবিনে প্রবেশ করে কেমন অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি আর কোনোদিনও এরকম করব না, আমি আর ফোন ব্যবহার করব না। আমাকে মাফ করে দে ভাইয়া, আমি এই সব কিছুর জন্য দায়ী। আমি তোর খেয়াল রাখতে পারলাম না ভাইয়া, আমি তোর ভালো বোন হতে পারলাম না। ওকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে সাকিবকে ডাকলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। তাদেরকে বললাম, আমি যদি না থাকি তবুও তোরা কষ্ট পাবি না, সুখে থাকবি। তোদের সুখী আমি খুশি হব। আচ্ছা, আমি যদি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? এই কথা শুনে সিমি আর সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কোনো কথাই বলছে না। আব্বা আম্মা বোনও আমার অসুস্থতার কথা শুনে এসেছে। তারাও অনেক কাঁদছে, মাফ চাইছে, কিন্তু কোনো কথা বলে নাই। অবশেষে তারা চলে গেছে। 2 দিন হাসপাতালে থেকে বাসে আসছি। আগের থেকে অনেক শুকিয়ে গেছি, ঠিকমতো দাঁড়াতে পারি না। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর থেকে লিমা আমার কেবিনে ঢুকে আমাকে দেখে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপর আমাকে চারি একটা কার্ড আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই দেখ আমার বিয়ের কার্ড, তোকে জাস্ট জানাতে আসলাম তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুর আমার বিয়েতে অ্যালাউ না। তোর ওই রাস্তা কিটের মুখ আমাকে আর দেখাবি না। এই বলে চলে গেল। এরপর আবির আমার কাছে এসে বলল, ভাইয়া এখনো সময় আছে, প্লিজ আপনি ওকে সত্যিটা বলে দিন। এই বিয়ে হলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমি একটু মুচকি হেসে বললাম, ওর খেয়াল রেখো, কোনোদিনও কষ্ট দিও না। আবির আমার কেবিন থেকে বেরিয়ে যেতেই আমার মাথা কেমন ঘুরতে লাগলো। আমি মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম। হঠাৎ সাকিব এসে আমাকে দৌড়ে চেয়ারে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু কেড়ে বসে বলল, তোর কি হয়েছে বল না, আমাকেও কি বলবি না? আমি না তোর ভাই, খুব কষ্ট হচ্ছে রে তোকে এভাবে দেখতে, প্লিজ আমাকে বল। কিছু হয়নি তো, আমি ঠিক আছি। আমি জানি তুই কেমন আছিস। আচ্ছা শুনছিস লিমার নাকি বিয়ে, আমাকে দাওয়াত দিল। আচ্ছা আমি কি একবার কথা বলবো? আর একবার যদি ওর কথা বলিস তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবি। সরি, আর বলবো না। এরপর সাকিব আমাকে জোর করে বাসে নিয়ে আসলো। এখন আর বাসা থেকে বাইর হই না, বাইর হবার শক্তিটাই নেই। মাঝে মাঝে আপু আর মা বাবা আসে, কিন্তু আমি ভালোভাবে কথা বলি না। দেখতে দেখতে লিমার বিয়ের আগের দিন চলে আসলো। আনমনে আগের দিনগুলো মনে করছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যাতে আর একটা দিন বাঁচিয়ে রাখে। সিমি আমার এই অবস্থা থেকে কান্না করতে করতে পাগল প্রায়। হঠাৎ দেখে লিমা কল দিছে। কলটা রিসিভ করলাম। আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। লিমা কাঁদতে কাঁদতে বলল, আজ আমার গায়ে হলুদ, জানো অনেক স্বপ্ন ছিল আজকের দিনটা নিয়ে, কিন্তু তা আর হতে দিলে না। আচ্ছা শেষবারের মতো কি একবার আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না না করো না প্লিজ। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম। এরপর সাকিবকে কল দিলাম। সাকিব খুব দ্রুত চলে আসলো। এরপর সিমি আর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য লিমাকে একটা নজর শেষবারের মতো দেখা। লিমাদের বাসায় পৌঁছে দেখি আপু, রনি ভাই, বাবা মা সবাই একসাথে। আমি গিয়ে গায়ে হলুদের স্টেজের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। এরপর একটা মেয়ে আমার কাছে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম মেয়েটা খুব মিশুক। লিমা আমাদের দেখছিল। এরপর লিমা হঠাৎ সেখান থেকে নেমে আসলো, এসে টাস টাস করে চর মারতে লাগলো। চরের গতি সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। সেখানে সিমি আর সাকিব ছিল না। এরপর লিমা যা বলল তা শুনে সেখানেই মরে যাওয়ার ইচ্ছা করছিল। লিমা বলল, লিমা স্টেজ থেকে উঠে এসে টাস করে চর মেরে বলতে লাগলো, জানোয়ার, চরিত্রহীন, লম্পট, এত কিছুর পরও তোকে অনেক ভালোবেসেছিলাম। আমাকে ধোকা দেওয়ার পরও তোকে মাপ করেছিলাম, আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ের আগে মেয়েটার সাথে খারাপ কাজ করেছিস, যার ফলে মেয়েটা আজ প্রেগনেন্ট। আবার সেই মেয়েটাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে লুতুফুতু করতে তোর লজ্জা করে না? তোর আমি কি বলছি, তোর মতো চরিত্রহীনদের রাস্তার কুকুরের আবার লজ্জা আছে নাকি? শেষবারের মতো দেখার জন্য একটু ডাকছিলাম, কিন্তু তোকে ডাকাই আমার বড় ভুল হয়ে গেছে। এক্ষুনি তুই এই বাসা থেকে বেরিয়ে যা। কোনো রাস্তার কুকুরের জায়গা আমার বাসায় নেই। আপু তুমি সম্পূর্ণটা আগে শোনো। আর কোনো কিছু বলা বা বুঝার দরকার নেই। আমি দাঁড়াতে পারছিলাম না, মাথা কেমন জানি করছিল।
আমি দাঁড়াচ্ছি না বলে লিমার ভাই দারোয়ান ডাকতে লাগলো। হঠাৎ কোথা থেকে রনি ভাই এসে লিমার গাড়ি সজুরে টাস করে একটা চড় মারলো। আর একটা মারতে চাইলে আমি বসা অবস্থায় রনি ভাইয়ের হাত ধরলাম। রনি ভাইয়া হাঁটু গেড়ে বসিয়ে আমাকে ধরলো, এরপর বলল, লিমা, আজকের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, সারা জীবন কাঁদবে, কিন্তু কোনো লাভ হবে না। আর দারোয়ান ডাকতে হবে না, আমি সালাফিকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে রনি ভাই আমাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একাই পারছে না, পরে যেতে যাচ্ছি। হঠাৎ আপু এসে আর একটা হাত ধরলো। আমি তাকে শুধু একটা হাসি দিলাম আর লিমাকে বললাম, আমাকে মাফ করে দিয়েন। আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্রতারণা করেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, হয়তো আর কোনোদিনও মাফ চাওয়ার সুযোগ পাবো না, মাফ করে দিয়েন। আপু আর রনি ভাইয়া আমাকে আমার গাড়ির কাছে নিয়ে আসলো, গাড়িতে বসিয়ে দিল। আপু গাড়ি থেকে নেমে যাচ্ছিল, আমি আপুর হাতটা ধরলাম আর কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, আপু জানিস আজ কতদিন পর তোকে আপু বলে ডাকলাম। আপু সত্যি বলছি, তোর ভাইয়েরা চরিত্রহীন নারী, আর তুই তো জানিস আমি লিমাকে ধোঁকা দেই নাই, আর কোনোদিনও মাফ চাওয়ার সময় পাবো কিনা, আমাকে মাফ করে দিস। আর তোর ভাইয়াটার কপালে আগের মতো একটা ভালোবাসার পরশ দিবি। বলতে দেরি হলো না, আপু আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে কপালে কপাল লাগিয়ে কাঁদতে লাগলো। আর রনি ভাইও আমাদের দেখে কাঁদছে। হঠাৎ আপু আমাকে ছেড়ে দিয়ে ছুটে বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমি ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। বাসায় এসে ড্রাইভার আমাকে দৌড়ের রুমে নিয়ে গেল। অন্যদিকে সিমি আর সাকিব এসে দেখে আমি নেই, লিমা সোফায় বসে কাঁদছে আর রনি ভাইয়া বাসায় ঢুকছে। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, সালাফি কই? ওই চরিত্রহীন জানোয়ারটার কথা আমার সামনে বলবি না। আমাকে ধোকা দিয়েছে তো দিয়েছে, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিল, তাই মেরে বাসা থেকে বের করে দিয়েছি। এই কথা বলতে সাকিব নিজের সমস্ত শক্তি দিয়ে লিমাকে চড় মারতে থাকে। একসময় লিমার ভাই বাধা দিতে আসলে তাকেও কলার ধরে মারতে থাকে। একসময় রনি ভাইয়া এসে সাকিবকে আটকায়, আর সিমি তো কেঁদে কেঁদে পাগল প্রায়। সাকিব বলতে শুরু করে, আজ তোকে সব বলবো, এতদিন চুপ ছিলাম। আর না লিমা, ওই দিনটার কথা মনে আছে যেদিন নদীর পাড়ে তুই আর সালাফি দেখা করতে গেছিলি? আমিও ছিলাম সালাফির সাথে। সেদিন তোর ভাই আমাদের দেখে ফেলে। ওই দিন রাতেই তোর ভাই ওদের বাসায় যায়, গিয়ে বলে তুই নাকি তোর ভাইকে বলেছিস তুই সালাফির সাথে টাইম পাস করছিস, তুই নাকি বলেছিস সালাফি তোকে টিজিং করে, তোকে নাকি খারাপ ইঙ্গিত করে, তুই নাকি সালাফির হাত থেকে মুক্তি চাস, তবুও নাকি সে তোর পিছনে বেহায়ার মতো পড়ে আছে। আবার সালাফিকে অন্য জায়গায় নিয়ে গোপনে বলে যদি সালাফি আবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তোকে মেরে ফেলতে নাকি তার হাত কাঁপবে না, তার সম্মানটাই নাকি সবার আগে। সেদিন সালাফি তোর ভাইয়ের পা ধরে অনেক কান্না করে যাতে তোর কিছু না করে। এরপর তোর ভাই চলে যাওয়ার পর ওর বাবা ওকে কুকুরের মতো মারে আর একটা ঘরে বন্দি করে রাখে। কয়েকদিন তাকে পানি পর্যন্ত খেতে দেন। আমি জানালা দিয়ে চুপি চুপি করে খাবার দিতাম। কিছুদিন পর আমি ওর বাবার গিয়ে পা ধরে কান্না করি যাতে ঘর থেকে তাকে বের করে, নাহলে সে মরে যেত। অবশেষে তিনি আমাকে ঘরের চাবি দেন। ঘরে ঢুকে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করাই, কিন্তু তার বাবা মা বোন একটাবারের জন্য দেখতে যায় না। যে মা বাবা বোনের জন্য চোখের মনি ছিল আর তাকেই অবহেলা করতে শুরু করে শুধু তোর জন্য। এর কিছুদিন পর ও জানতে পারে ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সালাফি একবারের জন্য নিজের কথা না ভেবে কিডনি দিয়ে দেয়, কিন্তু তারাই তাকে ভুল বুঝে বাসা থেকে বাহির করে দেয়। তাহলে যে ও বলল ওর গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট, যে তোকে ছাড়া ও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, আর তুই এইসব বিশ্বাস করে নিলে? একটা বরের জন্য সত্য মিথ্যা যাচাই করলি না? লিমা মাটিতে বসে কাঁদতে লাগলো। হঠাৎ উঠে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, এইসব কি সত্য ভাইয়া? তুই না আমাকে বললি যে সালাফি আমাকে ধোকা দিয়েছে? তাহলে এইসব ছবি কি মিথ্যে ছিল ভাইয়া? ও ভাইয়া বল না, ছবিগুলো কি মিথ্যে ছিল? কিসের ছবি? ওই দিন ভাইয়া সালাফি আর অন্য একটা মেয়ের ছবি দেখায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল সালাফি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ওই ছবি দেখে আমার ভীষণ রাগ উঠে। সালাফিকে কল দিই, কিন্তু রিসিভ করে না। তাই আমি ভেবে নিয়েছিলাম যে সালাফি আমাকে ধোকা দিয়েছে। ভাইয়া বল না, ওই ছবিগুলো কি মিথ্যে ছিল? লিমার ভাই কোনো কথা বলে না। ওনার নীরবতা দেখে লিমার বাবি টাস টাস করে ওনাকে চড় মারে। লিমা মাটিতে পরে কান্না করছে। একটু পর সাকিব জিজ্ঞেস করে, আচ্ছা, ও যদি কোনো মেয়ের দিকে না তাকায় তাহলে আমাকে বিয়ে করতে বললো কেন? পিছন থেকে কেউ বলে ওঠে, তোমার সুখের জন্য। এমন কথায় সবাই পিছনে ফিরে তাকায়, দেখে আবির কথাটা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে। কেন? কি রনি ভাইয়া, আপনি বলবেন নাকি আমি বলবো? রনি ভাইয়া অনেকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে,
সালাফির যে একটা কিডনি ছিল ওইটাও নষ্ট হয়ে গেছে। ওকে অনেকবার বলছি দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু ও বলেছে ও কয়দিন বেঁচে আছে, সবার সাথে থাকতে চায়। অনেক রিকোয়েস্ট করছি, বাট ও রাজি হয়নি। আর কিছু সময়ের অতিথি মাত্র সে। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। বিয়ে বাড়ির জন্য শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি শোনার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলছে। সাকিবও কান্নায় ভেঙে পড়েছে। আপু রনি ভাইকে গিয়ে টাস করে চর মেরে বলে, এতদিন বলো নাই কেন? আমার ভাইটা কত কষ্ট সহ্য করতেছে, একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমাকে মাফ করে দাও। সালাফি আমাকে কসম দিয়েছে, তাই কাউকে কিছু বলি নাই। আপু রনি ভাইকে জড়িয়ে ধরে বলে, আমার ভাইয়ের কাছে যাব। মা তো জ্ঞান হারিয়েছে অনেক আগে, এখনো জ্ঞান ফিরে নাই। বাবা মাকে ধরে কান্না করতেছে। লিমা কাঁদতে কাঁদতে ওর ভাইয়ের কাছে গিয়ে বলে, এবার তুমি খুশি তো ভাইয়া? সালিফের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, তোমাকে ডিভোর্স দিব। তখন বুঝবে ভালোবাসার মানুষটিকে ছাড়া থাকাটা কতটা কষ্টের। এদিকে সাকিব কল করে যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ করার শক্তি নেই। সাকিব রনি ভাইকে বলে, সালাফি কোন দিকে গেছে বলতে পারেন? বাসায় গেছে। সাকিব প্লিজ আমাকে নিয়ে চলো তোমাদের সাথে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, তুমি প্লিজ নিয়ে চলো। লিমা সাকিবের পা ধরে কাঁদতে কাঁদতে বলে। অবশেষে সবাই গাড়ি নিয়ে সবাই বাসে চলে আসে। সাকিব সিমিকে কোলে নিয়ে রুমে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। সাকিব সিমিকে কোনোরকম বিছানায় শুয়ে দিয়ে আমার কাছে দৌড়ে আসে। আমার মাথা কোলে নিয়ে চিৎকার করে আমাকে ডাকতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, এই সালাফি ওঠ, দেখ আমি এসে গেছি। সব আমাকে বলতে পারলি আর এই কথাটা আমাকে বললি না। এই সালাফি আমার দিকে তাকা, দেখ তোর ভাই চলে আসছে, আমি তোর কিচ্ছু হতে দেবো না। আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না। যে উল্টে যাচ্ছে। ইতিমধ্যে সবাই রুমে এসে গেছে। লিমা আমার অবস্থা থেকে দৌড়ে আমার কাছে এসে সাকিবের কুল থেকে মাথাটা নিজের বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এই তোমার কি হয়েছে বলো, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। দেখো আমি এসে গেছি, আর তোমার কষ্ট হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুমি না বলেছিলে আমরা বিয়ে করব, আমাদের এক রাজকুটা হবে, আমরা তাকে নিয়ে সারা দিন মজা করব, তবে আজ কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ আমাকে একলা রেখে যেও না। অভিমান করে আছো তো, তাই না? তোমাকে কষ্ট দিয়েছি বলে। আচ্ছা যত পারো আমাকে মারো, তবুও আমাকে জিন্দা লাশ বানিয়ে চলে যেও না, আমি সইতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজ কেন এত নিষ্ঠুর হচ্ছ? এসব বলে লিমা কাঁদতে লাগলো। আমি সাকিবকে হাতের ইশারায় টেবিলের উপর দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি বাসায় এসে সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। সাকিব চিঠিটা হাতে নিল। ওইদিকে আপুও অজ্ঞান হয়ে আছে আর রনি ভাই আপুকে দৌড়ে আছে। সাকিব যখন চিঠিটা খুলতে যাবে তখনই আবির এসে বলল, এখন চিঠি পড়ার টাইম নাই, আপনি সালাফি ভাইকে ধরুন, হাসপাতালে নিতে হবে। আবির আর সাকিব আমাকে নিয়ে দ্রুত গাড়িতে উঠলো। রনি ভাইয়া সহ সবাই অন্য গাড়িতে উঠলো। আমাদের সাথে সিমিও আছে। সিমির কেন জানি জ্ঞান ফিরছে না। সাকিব কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বন্ধু, অন্যদিকে ভালোবাসা। হাসপাতালে এসে সাকিব কোলে করে দ্রুত আমাকে নিয়ে ভিতরে যায়। রনি ভাই আগেই ওটি তৈরি রাখতে বলেছিল, তাই দ্রুত আমাকে ওটিতে নেওয়া হয়। আবির সিমিকে অন্য ডাক্তার দেখিয়ে স্যালাইন পুশ করে রাখে। রনি ভাই ওটিতে ঝুঁকে যায়। কিছুক্ষণ পর সিমির জ্ঞান ফিরে। ও পাগলের মতো করতে থাকে। সাকিব ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। পুরো হাসপাতাল ওর কান্নায় কাঁপছে। কেউ ওকে আটকাতে পারছে না। রনি ভাই ওটিতে ঢুকে দেখে আমি কিছু একটা বলতে চাচ্ছি, তখন রনি ভাই একটা কলম আর খাতা এনে দেয়। আমি জাস্ট সি লিখতেই কলম হাত থেকে পড়ে গেল। রনি ভাই দ্রুত বাহিরে এসে বলে, সিমি দ্রুত আসো, তোমার ভাইয়া তোমাকে দেখতে চাইছে। সিমি দ্রুত ওটির ভিতরে প্রবেশ করে দেখে আমি বেডে শুয়ে কাতরাচ্ছি। সিমি দৌড়ে আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমনভাবে কাঁদছে যে কিছুই বলতে পারছে না। কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে পড়ে। সাকিব ওকে ধরে বাইরে এনে চোখে পানি দিতেই আবার জ্ঞান পেল, কিন্তু এবার আর চিৎকার করছে না। সাকিবের কোলে ছোট বাচ্চার মতো শুয়ে একদিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। অন্যদিকে রনি ভাইয়া আমার বিভিন্ন টেস্ট করছে আর কিডনির ব্যবস্থা করছে। হঠাৎ সাকিবের চিঠিটার কথা মনে পড়লো। চিঠিটা বাহির করে আবিরকে দিল পড়ে শোনাতে, কারণ ওর পড়ার শক্তি নেই। আবির চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে,
সবাই আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। এরপর থেকে আরও ভালো থাকবেন, কারণ আজকের পর থেকে আর এই কুলাঙ্গাটার মুখ দেখতে হবে না। আব্বা, আম্মা, আমাকে মাফ করে দিও। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সম্মান নষ্ট করেছি, আপনাদের অন্যের সামনে ছোটো করেছি। কিন্তু আব্বা, আমি কোনোদিনও আপনাদের সম্মান নষ্ট করতে চাইনি। আপনাদের আমি নিজের জীবনের চেয়েও ভালোবাসি। আপনারা আপু, সাকিব আর লিমায় ছিল আমার পৃথিবী, কিন্তু সাকিব ছাড়া সবার কাছে আমি অপমান, অবহেলা ছাড়া কিছুই পাইনি আব্বা। আচ্ছা, সেই বয়সও তো সবাই ভুল করে, আমিও না হয় করেছিলাম, তাই বলে কি আমি এতটা অবহেলা আমার প্রাপ্য ছিল? জানো আব্বু, আপন আমাকে সবার সামনে চরিত্রহীন বানিয়েছে, সবার হাতে মার খেয়েছে। মানুষের মার যতটা না গায়ে লাগেনি, তার চেয়ে বেশি লেগেছিল তার কথাগুলো। যে বোনকে আমি নিজের মায়ের সম্মান দিয়েছিলাম, সেই বোন বলে রাস্তায় নাকি আমি ওকে ইপটিজিং করেছি। আচ্ছা যাই হোক, তোমাদের তো সারা জীবন কিছু দিতে পারি নাই। আমার আলমারিতে তোমার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা বোরকা রেখেছে। প্লিজ আমার মরার কাটিয়া গাড়ে নেওয়ার আগে সেই পাঞ্জাবিটা পরে নিয়েন। ও বাবা, বলো না পড়বে? পড়বো তো বাবা, প্লিজ তোমার এই লম্পটটার শেষ উপহারটা রেখো, আর সেখানে কিছু টাকা আছে, আমার মরার কাফন কেনো, আর বাকি টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করিও। আর ওই যে সিমি, ও আমার খুব আদরের, ওকে একটু আগলে রেখো, নিজের আরও একটা মেয়ে মনে করে রেখে দিও। আর আপু, আমি সত্যি চরিত্রহীন নারী, তোকে তো কিছু দিতে পারি নাই। আমার আলমারিতে তোর মেয়ের জন্য একটা লকেট রেখেছি, প্লিজ তোর এই চরিত্রহীন বাইটার শেষ উপহারটা তোর মেয়ের গলায় পরিয়ে দিস। আর লিমা, তোকে বলছি, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি সত্যি তোকে ধোঁকা দিইনি রে, আমি তোকে ঠকাইনি, আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাই তোকে কষ্ট দিতে চাইনি। আমি আমার রোগের কথা বললে তুমি অনেক কষ্ট পেতে, আর আমার মৃত্যুর পর তোমার কষ্ট হতো আমাকে ছাড়া থাকতে, তাই আমাকে ভুল বোঝানোর জন্য আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম। সত্যি বলতে আমি তোমার পরে কোনো মেয়ের দিকে ওইভাবে তাকাইনি। মনে আছে তোমায় আমি বলেছিলাম, তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে কবল বলার আগেই যেন মরণ হয়। দেখো, আজ আল্লাহ তাআলা আমার কথা শুনেছে। তোমার তো লাল বেনারসি অনেক পছন্দের, তাই না? আলমারিতে দেখিও একটা লাল বেনারসি রেখেছি, পরলে তোমাকে খুব মানাবে। আমার তোমাকে দেখার সৌভাগ্য হলো না, শেষবারের মতো দেখতে গিয়েছিলাম, তাও তোমার অপমান আর অবহেলা ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা, আমাকে মাফ করে দিও, আর আবিরের সাথে গড়বে তো, ছেলেটা অনেক ভালো। সাকিব, আমাকে মাফ করে দিস, শেষবারের মতো তোর সাথে কথা বলতে পারলাম না। আমার সমস্যার কথা বললে তুই অনেক কষ্ট পেতিস, তাই বলে নাই। আমাকে মাফ করে দিস, তোকে কিছুই দিতে পারলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ জিনিসটাকে তোর কাছে রেখে গেলাম, আগলে রাখিস প্লিজ, কোনোদিন কষ্ট দিস না। আর আপু, আমাকে মাফ করে দিস, শেষবারের মতো তোর মুখটা দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ দিল না রে। ভালো থাকিস, আর পাগলামি করিস না। আমি সব সময় তোর পাশে আছি, আমার জন্য একটু দোয়া করিস, আর কাঁদবি না কিন্তু, না হলে আমি কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাইয়ের কষ্ট পাক? যাই হোক, ভালো থাকিস সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই কাঁদতে লাগলো, কান্নার আওয়াজে হাসপাতাল শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি কান্না করতে করতে সাকিবের কোলে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রনি ভাই চোখে পানি নিয়ে ওটি থেকে বেরিয়ে পড়ল। সালাফিকে বাঁচাতে হলে একটা কিডনির দরকার, কিন্তু কিডনি কোথাও পাওয়া যাচ্ছে না। লিমা দৌড়ে গিয়ে রনি ভাইয়ার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার থেকে একটা কিডনি নিন, ওর আর আমার রক্তের গ্রুপ এক, প্লিজ আপনি না করবেন না। আমার কিডনি নিয়ে ওকে বাঁচান, দরকার হলে দুইটুই নেন, তবুও ওকে বাঁচান। রনি ভাইয়া কোনো উপায় না পেয়ে লিমার কথায় রাজি হয় এবং তাকে নিয়ে ওটিতে ঢুকে। অনেকক্ষণ কোনো খবর নাই, সবাই বাইরে কাঁদছে। এমন সময় রনি ভাই ওটি থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিব দ্রুত রনি ভাইয়ের কাছে গিয়ে আমার কথা জানতে চাইলে তিনি যা বললেন তা শুনে সবাই চিৎকার দিয়ে কেঁদে উঠল। এরপর বলল, রনি ভাইয়া কান্না করতে করতে ওটি থেকে বের হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিব দৌড়ে তার কাছে গিয়ে বলল, সালাফের কি খবর ভাইয়া? রনি ভাইয়া কোনো কথাই বলছে না, শুধু কাঁদছে। ভাইয়া বলেন না, সালাফের কি অবস্থা, ঠিক আছে তো? আমাকে তোমরা সবাই মাফ করে দাও, আমি ওকে বাঁচাতে পারি নাই। এই কথা বলে রনি ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বলছে না। আপু এসে রনি ভাইকে টাস টাস করে চর মারতে মারতে বলতে লাগলো, তুমি মিথ্যে বলছো তাই না? তুমি বলো না, তুমি মজা করছো, এই কথা বলছো না কেন? তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, তুমি খুনি। তুমি আমার ভাইকে এনে দাও, তুমি আমার ভাইকে এনে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না।
এই বলে কাঁদতে কাঁদতে রনি ভাইকে জড়িয়ে ধরলো। সিমি কিছু না বলে উঠে ওড়িতে ঢুকে গেল। সাকিব সিমিকে আটকাতে চাইলো কিন্তু পারলো না। সিমি ওড়িতে ঢুকে দেখে আমার গোটা শরীরে কাপড় মোড়ানো। সিমি শান্তভাবে আমার মাথার কাছে বসে আমার মাথা কুলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমাচ্ছিস? আচ্ছা ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। দেখো আমার ভাইয়া ঘুমাচ্ছে, আর রনি ভাইয়া কি সব উল্টো পাল্টা বলছে। কেউ আমার ভাইয়াকে ডিস্টার্ব করবে না। ভাইয়া ঘুম থেকে উঠলে আমার সাথে কথা বলবে। আমি লক্ষ্মী আর কিছু বলতে পারলো না, বেড থেকে পড়ে যেতে লাগলো। সাকিব দৌড়ে গিয়ে ধরলো। এরপর আমাকে বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। শেষ গোসলটা সাকিব দিল, আমাকে কাটে উঠানো হলো। বাবা আজকে আমার দেওয়া লাল পাঞ্জাবি পরেছে। আমাকে শেষবারের মতো সবাই দেখতে লাগলো। সাকিব সিমিকে দৌড়ে আমার খাটের কাছে নিয়ে আসলো। সিমি আমাকে দেখে আমার কাঠের উপর হুমড়ি খেয়ে বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, আমার সাথে কথা বলবে না? সবার মতো আমার উপরেও কি রাগ করে থাকবে? আমি কি করেছি বলো? তুই না আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস, পারবি না আমাকে ছেড়ে থাকতে? ও ভাইয়া কথা বলো না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না রে ভাইয়া, আমাকে ছেড়ে যাস না রে ভাইয়া, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। তুই না কথা দিয়েছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজকে এত স্বার্থপর হচ্ছিস? ভাইয়া তুই ওঠ, আমরা এইসব ছেড়ে অনেক দূরে চলে যাব। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া বলে চিৎকার দিতেই সাকিব সিমিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। ভাইয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা আমার ভাইয়াকে নিয়ে যেও না, আমি থাকতে পারবো না ভাইয়াকে ছেড়ে। তোর পাগলি, সালাফের কিছু হয়নি, ওর অপারেশন চলছে, তুমি খারাপ স্বপ্ন দেখেছো। সিমি দেখে সত্যি তো। সিম সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পর রনি ভাইয়া হাসি মুখে ওটি থেকে বেরিয়ে এলে সাকিব আর সিমি রনি ভাইয়ের কাছে গিয়ে বলে, সালাফের কি অবস্থা ভাইয়া? আমার ভাইয়া ভালো আছে তো? সালাফি এখন বিপদমুক্ত। আমি আমার ভাইয়াকে দেখবো, তোমরা আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো। একটু পর বেডে শিফট করব, জ্ঞান ফিরলে দেখা করিও। লিমা কেমন আছে ভাইয়া? ওর একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ভালো আছে। একটু পর আমাকে আর লিমাকে একই রুমে শিফট করা হয়েছে। দুটা বেড একখানে করে। আমার আগে জ্ঞান ফিরে পাশে তাকিয়ে দেখি সিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। আমার চোখ খোলা থেকে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অন্য পাশে দেখে লিমা শুয়ে আছে আর একদিনে আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাকিব রুমে ঢুকতেই ওকে হাতের ইশারায় ডাকলাম। ও আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাকে বন্ধু ভাবিস না। এই কথা বলতে আমি ওকে আরো কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলাম। দুজনেই কাছে। সবাই একে একে এসে দেখা করে গেল। সিমি যায়নি। সাকিব লিমার দিকে তাকিয়ে সিমিকে বলে, চলো একটু বাইরে যাই আমরা। না, আমি কোথাও যাব না। সাকিব সিমিকে অনেক বুঝিয়ে নিয়ে যায়। আমি লিমার দিকে না তাকিয়ে বললাম, আপনি এখানে কেন? লিমা কোনো কিছু না বলে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারিনি। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি চোখের জলে। আমি আর পারছি না, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। দরকার হলে নিজ হাতে শাস্তি দাও, মেরে ফেলো, তবুও আমার সাথে রাগ করে থেকো না। তোমার হাতে মরলো আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না। তোমার বাসায় তো অনেক কাজের মানুষ আছে, আমাকেও একজন কাজের মানুষের মতো ছোট্ট একটা কোণে থাকতে দিও। সত্যি বলছি, এবার আমাকে ছেড়ে চলে গেলে মরা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আমি আর ওকে কষ্ট দিতে পারলাম না। সত্যি মেয়েটাও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই ওকে আমিও জড়িয়ে ধরে বললাম, দূর পাগলি, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো? আর একবার মরার কথা বললে ঠ্যাং ভেঙে দেব। লিমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি করবেন বলেন? ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন, একটু ভালোবাসা দিলে সব ভুলে যাওয়া যায়। 5 বছর পর লিমা আর আমার বিয়ে হয়েছে এবং একটা রাজকন্যা হয়েছে আমাদের। সাকিব আর সিমিরও বিয়ে হয়েছে, ওদের ছেলে। আমার মেয়ে আর সাকিবের ছেলে সবসময় খেলা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় হলে ওদের বিয়ে দেব। এখন বাবা মা, সিমি, সাকিব, লিমা আর আমাদের রাজকন্যা এবং সিমির রাজপুত্রকে নিয়ে আমার বড় সংসার। আমরা সবাই এক বাসাতেই খুব সুখে শান্তিতে আছি। দোয়া করবেন যেন সারা জীবনভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।